আমাদের যারা অতিথি এসেছেন তাদেরকে একটুখানি সম্মাননীয় আমাদের সবার প্রিয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব। আমি আমার জেলার অনেক পদাধিকারী আছেন। আমি আমার সমস্ত পদাধিকারীর কাছে একটা নিবেদন করব, দয়া করে আমার নিবেদনটা রক্ষা করবেন। আমরা সভা শুরু করার আগে আমরা একটুখানি 5 মিনিট একটুখানি আমার সূচনাটা আপনাদের সঙ্গে অসুবিধা হবে না তো? হবে না তো? একটুখানি আমি 5টা মিনিট সময় নষ্ট করছি আমাদের জেলার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের সবাইকে প্রণাম জানাচ্ছি। যারা আপনারা এসেছেন দীর্ঘ রাস্তা অতিক্রান্ত করে লড়াই সংগ্রামের মাঝখান দিয়ে আমাদের নেতৃবৃন্দকে অমূল্য আসছে দেখে নিচ্ছি। আমি তাদের সবাইকে প্রণাম জানাচ্ছি। তার সঙ্গে জানাচ্ছি আমি একটা অনুরোধ, দয়া করে ভারতীয় জনতা পার্টির পরম্পরা, ভারতীয় জনতা পার্টির আচার বিচারের সঙ্গে আমাদের সভাটা আমরা সেভাবে শৃঙ্খলার সঙ্গে মেনটেন করব। আমি দয়া করে যাদের নাম সবাই থাকতে বলবো, আমি তাদের বলবো আমরা তারা থাকবো। আজকে যারা জেলার বিশেষ অতিথি এসেছেন সভাটা কিন্তু আমি তাদের জন্যই আমরা উৎসর্গ করেছি। আমি আপনাদের সঙ্গে সমস্ত কার্যকর্তাদের সঙ্গে আমি সবার দিকে যাব। অমূল্য এসে গেছে, আমাদের প্রিয় নেতা অমূল্যকে আমরা স্বাগত জানাচ্ছি।
এই দাঁড়াও, এই দাঁড়াও, 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 মাইকটা বন্ধ করো, মাইকটা বন্ধ করো, মাইকটা বন্ধ করো। আমি মঞ্চে যারা আছেন আমি তাদের সবাইকে একটা অনুরোধ করব, আমাদের অতিথিদের আগে আমরা বসাবো, তারপরে আমরা যারা জেলার অনেক বড় পদাধিকারী তাদের সবাইকে নিয়ে আমি নিচে থাকবো। ঠিক সময় জয়নিংটা করিয়ে নেবো, জয়নিংটা করিয়ে নেবো। আপনারা আমি আমার অত্যন্ত সিনিয়র, আমি সবার পরিচালনা করবার জন্য আমার সিনিয়র ভারতীয় জনতা পার্টির যিনি আমাকে আনার ব্যাপারে অত্যন্ত বেশি আগ্রহী ছিলেন মাননীয় প্রদীপ দাকে বলবো, প্রদীপ ঘোষ মহাশয়কে বলবো আমি আজকে সমস্ত সঞ্চালনের দায়িত্ব প্রদীপ দাকে দিয়ে দেবো, আর আমি জেলার নেতৃবৃন্দদের নিয়ে আমি নিচে থাকবো। আপনারা যারা শুভেন্দুকে এবং সুপ্রজাতিকে আসন গ্রহণ করার অনুরোধ করছি, আসন গ্রহণ করার অনুরোধ করছি। রাজীব ব্যানার্জিকেও আমি আমাদের আজকে জয়েনিং আছে প্রদীপ দা, আমাদের সিনিয়র লিডার, প্রদীপ সঞ্চালনা করবেন। আপনারা জানেন সজল ঘোষ আমাদের দেবু এসো দেবু আমাদের দেবু কোথায়? দেবু চলে এসো। আর অশোক দিন্দা আমাদের ভারতীয় দলের ক্রিকেট দলের প্লেয়ার, অশোক দিন্দা আমাদের ভারতীয় ক্রিকেট দলের অশোক দিন্দা দেবু চলে এসো। পৃথিবীর সবচেয়ে বড় দল তারা ভারতীয় জনতা পার্টি, তারা আমাকে গ্রহণ করেছেন। আমি এখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, ভারত মাতার নাম করে শপথ গ্রহণ করলাম, যে বীজ বৃক্ষকে আমরা পুঁতেছিলাম তাকে সমূলে উৎপাদিত করব। তাতে যদি আমাদের প্রাণ দিতে হয় প্রাণ দেব। ভারত মাতা কি जय श्री राम। और एक बात, जितना बार हम जय श्री राम बोलेंगे आप आज से, उतना बार रावण को वध करने का शपथ लेंगे। जय श्री राम। আমাদের ভারতীয় ক্রিকেট দলের প্লেয়ার আপনারা জানেন অশোক দিন্দা। অশোক 1 মিনিট শুভেচ্ছা দিন। প্রিয়ঙ্কু পান্ডে যুব নেতা আসবেন, প্রিয়ঙ্কু পান্ডেকে জয়েন করাবেন। বাবুল সুপ্রিয় পাশে থাকবেন। মুকুল দা আমি অশোককে আগেই বলেছি যে আউটসুইংটা খুব ভালো করে, কিন্তু আমি বলেছি যে ব্যাটের কানায় লেগে এমনিতেই ক্যাচগুলো সিবিআইয়ের কাছে চলে গেছে।
এবারে এবারে ইনকাটার ডালো সোজা মিডল স্টার নিতে হবে। ও রাজি হয়েছে, চালিয়ে যাও, চলো। ধন্যবাদ বাবুলদা, ধন্যবাদ জানাই সকলকে। আর ভারতবর্ষের বৃহত্তম পার্টি বিজেপি আমাকে গ্রহণ করেছে। মোদিজির অনুপ্রেরণায়, অমিত শাহর অনুপ্রেরণায়, শুভেন্দু দা আমার দাদা, ছোটবেলা থেকে আমি দাদাকে দেখেছি, মুকুল দা, বাবুল দা, সবাইকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আজ বিজেপি জয়েন করছি। আমি সবসময় অ্যাভেলেবল থাকব, তার কারণে আমার ক্রিকেট জীবনের থেকে আমি অবসর নিয়েছি। আমি 12 থেকে 14 ঘন্টা সময় দেব, যখনই পার্টি আমাকে যা বলবে তাই করবো। অসংখ্য ধন্যবাদ। জয় শ্রীরাম। আমাদের যুব নেতা প্রিয়াঙ্ক পান্ডে, আপনারা জানেন যে তৃণমূল ছাত্র পরিষদের তৃণমূল ইউথের বড় লিডার, গুড অর্গানাইজার প্রিয়াঙ্ক আজকে আমাদের মধ্যে জয়েন করছেন। বাবুল সুপ্রিয়, রাজীব বন্দ্যোপাধ্যায় আর বাবুল সুপ্রিয় জয়েন করাচ্ছেন যুব নেতা প্রিয়াঙ্ক পান্ডেকে। বন্দে মাতরম। বিজেপি 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 জিন্দাবাদ। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ। ভারত মাতা কি জয়। জয় শ্রী রাম। হরে কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, জয় শ্রী রাম। সুপ্রিয় স্লোগানটা জানেন তো? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, আইতো যাবে শ্রী ঘরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আরো জয়েনিং আছে, সেই নামগুলো আমি বলে দিচ্ছি। প্রাক্তন কাউন্সিলর কলকাতা 11 নম্বর ওয়ার্ডে প্রবীণ মন্ডল, রাজীব ব্যানার্জি কথা গেলে অর্জুনদা জয়েন করাবে। উত্তর কলকাতার 11 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রবীর কুমার মন্ডলকে। দিব্যেন্দু সরকার, তপন এসেছে, তপন কোথায়? সুপ্রদীপ এসে গেছে তো? অভিজিৎ, গৌতম চ্যাটার্জি, আপনাদের সবাইকে আমি জয়েন করানোর জন্য মাননীয় সভ্যতাকে বলবো, উত্তর কলকাতার যারা বাকি আছেন তাদের সভ্যতা সবাইকে জয়েন করিয়ে দেবে। আমাদের জয়েনিং এর পরবর্তী সময় আরো চলবে। আমরা শেখর সিং, মনোজ জয়সওয়াল, দীপক দাস, বাপ্পা দাস, মনোজ কুর্মী, অরুণ মজুমদার, দেবাশিস দাস, মনীষ জয়সওয়াল, কৃষ্ণা প্রসাদ, আনন্দ শঙ্কর, জোরসাগর থেকে। আমরা সবাইকে উত্তর কলকাতার ভারতীয় জনতা পরিবারের সঙ্গে আমরা অত্যন্ত আদরের সঙ্গে গ্রহণ করলাম। চলুন এবার আমি নীলুদার হাতে, প্রদীপদার হাতে আমার সঞ্চালনের দায়িত্ব দিয়ে দেবো। দিয়ে আপনারা একটুখানি বসে পড়ুন। আমার মাননীয় যারা আছেন, সম্মানীয় যারা আছেন,
আমাদের যারা অতিথি আছেন, মুকুন্দা, শুভেন্দুদা, অর্জুনদা, সিংদা, বাবুলদা, অজিতদা, দেবজিৎদা, আপনারা সবাই আসন গ্রহণ করুন। জেলার যারা কার্যকর্তারা আছেন আপনারা অনুগ্রহপূর্বক মঞ্চ খালি করে দেবেন। এবার আমাদের সবার কাজ আমরা শুরু করব। হ্যালো, নমস্কার। গৌতম দাশগুপ্ত দা থাকবেন, প্রদীপ ঘোষ দাকে বলছি আপনি আসন গ্রহণ করুন। গৌতম দাশগুপ্ত দা থাকবেন। হ্যালো, আপনারা সবাই মঞ্চটা যদি খালি করে দেন আমরা মঞ্চের কাজটা শুরু করব। আপনারা আপনাদের কাছে বন্ধুগণ, আস্তে আস্তে অনুগ্রহপূর্বক বন্ধুগণ, আমাদের নেতৃবৃন্দ এসে গেছেন। দীর্ঘক্ষণ ধরে পরিশ্রম হয়েছে আপনারা যারা মিছিল করে এসছেন। তবে একটা কথা বলি, সভা শুরুর আগেই বলি, আপনারা যারা এখানে রয়েছেন, ঠিক যেখানে আমরা মিটিংটা করছি আজকে, সেখানে অমিত শাহ জীবনে প্রথম কলকাতা শহরে এসে এখানেই মিটিং করেছিলেন। ঠিক এখানেই মঞ্চ করেছিলাম আমরা, অমিত শাহ সেখানে মিটিং করেছিলেন। তাই অমিত শাহের ইতিহাসটা আমরা ভুলতে পারিনি। আজকেও যে জনসংখ্যা এসছে সেটা আশাতীত। যারা জয়েন করলেন, যারা যোগদান করালেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। একে একে নেতৃবৃন্দকে বলবো, এক এক করে ব্যারাকপুরের সাংসদ নীলদাকে আর গৌতমদাকে সহযোগী নিয়ে নেবে। সাংসদ ব্যারাকপুরের অর্জুন সিং, তাকে আমি অনুরোধ করছি, অর্জুন সিংকে অনুরোধ করছি নীলকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। সাংসদ অর্জুন সিং লড়াকুন সেনাপতি, লড়াই করছে। আপনারা হাত তুলছেন না কেন? এই মন্ত্রটা এমন মন্ত্র দিদিমণি শুনেই গাড়ি থেকে ঝাঁপ দিয়ে দেন। কোনোদিন খুব সময় কাছাকাছি আসছে, হয়তো নবান্ন থেকেও চলে আসবেন। ঝাঁপ দেওয়াটা বললাম না। মঞ্চে উপস্থিত আছেন আমাদের সবার নেতা, সর্বভারতীয় ভারতীয় জনতা পার্টির সহসভাপতি মুকুলদা, মিনিস্টার আছেন বাবুল সুপ্রিয় মহাশয়, উপস্থিত আছেন শুভেন্দু অধিকারী মহাশয়, রাজীব ব্যানার্জি মহাশয়, শীতভদ্র দত্ত মহাশয়, আরও মঞ্চে আমাদের এই জেলার সভাপতি, মঞ্চে আমাদের সব্যসাচী আছেন, আমাদের ডেপুটি মেয়র আছেন উপস্থিত, এক্স ডেপুটি মেয়র। সর্বোপরি আজকে যারা জয়েন করেছে তাদেরকে ভারতীয় জনতা পার্টি পরিবারে যারা সামিল হয়েছেন আজকে, তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি বেশি কথা বলবো না, এখানে অনেকে সিনিয়র লিডাররা উপস্থিত আছেন। আমি দু চারটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আজকে একটা অদ্ভুত দৃশ্য দেখা হলো। রোজ তৃণমূলের নেতারা টিভি ক্যামেরার সামনে গলা ফাটাচ্ছে, বাংলা সংস্কৃতি, বাংলা কালচার, বাংলা কৃষ্টি। এই বিজেপির লোকরা কি জানে? বিজেপির লোকরা তো ভালোভাবে জানে, ভালোভাবে মিছিল নিয়ে আসছে। দিদিমণি, আপনার কুষ্টি, আপনার কালচার, আপনার দলের সংস্কৃতিটা কোথায় গেল? পুলিশ সামনে, তারপরে 10টা চেংড়া বদমাশরা দাঁড়িয়ে আর ঝাড়ু দেখাচ্ছে, ডান্ডা মারছে। আজকেও আমার গাড়ি ভেঙে দিয়েছে। সব গাড়ি কিন্তু বদলা নেব আমি, সময় আসতে দিন দিদিমণি, কোনোটা বাদ যাবে না। অনেক গাড়ি ভাঙা হয়েছে আর অনেক গাড়ি ভাঙার কাইফিয়ত আপনাকে দিতে হবে। দেখুন দিদিমণি এখন রাজনৈতিকভাবে দেওয়ালিয়া হয়ে গেছে। রাজনৈতিক লড়াই ছেড়ে উনি এখন
পুলিশ যেহেতু ক্ষমতায় আছে ওনার, এখন পার্সোনাল লড়াই লড়ছেন। যে কোনো দিন যে কোনো মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, আর পুলিশ এখনো দলদাস হয়ে কাজ করছে। কিছু কিছু পুলিশ, আপনারা যে ভাবছেন শুধু আপনারাই আমাদের কথা শুনছেন, আপনাদের কথা আপনাদের কেউ না কেউ উপরে শুনছে, আপনারা খাবড়াবেন না। যা করছেন সেটাই ফেরত পাবেন নিশ্চিতভাবে। এখানে নিউটনের থার্ড ল আপনাদের জন্যও লাগু হবে, আপনারা নিশ্চিত থাকতে পারেন। সাউথ আজকে শুনলাম দিদিমণি আবার মোদীজি নামে গালাগালি করেছে, অমিত শাহজির নামে গালাগালি করছে। দিদিমণি আপনি মুখ্যমন্ত্রী আছেন, যতদিন আপনাকে বাংলার মানুষ ওই মসনদ থেকে সরিয়ে না দিচ্ছে, আপনি কি ভাবছেন কি গালাগালি করে আপনার তৃণমূলের এই মরা বডিগুলোতে অক্সিজেন দিতে পারবেন? এরা আর অক্সিজেন নিতে পারছে না। আপনার এই তৃণমূল কংগ্রেসের যে মরা গরুরও আছে, এরা আর অক্সিজেন নিতে পারছে না, এরা মরে গেছে। এদেরকে যতই অক্সিজেন দেবেন কিচ্ছু লাভ হবে না। আপনি যেখানে মিটিং করতে গেছেন 2016 সালে আপনি বলেছিলেন এই ডানলাপটা তো আমি খুলে দিচ্ছি, চিন্তা নেই তোমার, চিন্তা নেই, ডানলাপ খুলে যাচ্ছে। আজ পর্যন্ত ডানলাপ খুললো না, আজ পর্যন্ত ডানলাপ খুললো না। প্রধানমন্ত্রী ওখানে মিটিং করে পশ্চিম বাংলা ইন্ডাস্ট্রির কথা বলছেন, আপনি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করছেন কি তাহলে ডানলাপ খুলিয়ে দিন। দিদিমণি আপনি এটাও ভুলে গেছেন কি এটাও রাজ্য সরকারের সাবজেক্ট আছে? আপনি কি চাইছেনটা কি? আপনি কি যাওয়ার আগে পশ্চিম বাংলার একটা এরকম অবস্থা তৈরি করছেন যেরকম 1947 সালে যে অবস্থা পশ্চিম বাংলা মানুষ দেখেছিল, ওই 1947 সালে যে অবস্থা দেখেছিল সেই অবস্থা দিকে নিয়ে যাচ্ছে? আপনার লজ্জা হচ্ছে না? আপনি মানুষের ভোটে, নিজেকে বলেন মানুষের ভোটে আপনি ক্ষমতায় এসেছেন। 2011 সালে নিশ্চিতভাবে মানুষের ভোটে ক্ষমতায় এসেছিলেন। 2016 সালে আমরা কিছু পাপ করেছিলাম, তাই আপনি ক্ষমতায় এসেছিলাম। আমরা আপনার জন্য অনেক পাপ করেছি। এখন যেই আপনাকে আমরা গুড বাই করলাম, এখন আমরা সবাই খুব খারাপ হয়ে গেলাম। কেন? আর আপনার কথা বলার লোক থাকছে না। একজন 82 বছর বুড়ো সৌগত রায় এখন বলছেন আর বলতে পারছি না, আর আমি রাজনীতি করব না, রাজনীতি ছেড়ে দেব। আর একটা জোকারকে এখন ঝোলা থেকে বের করেছেন, 75 বছরের জোকার মদন মিত্র, ওই লাল নীলা সাদা কালো জামা প্যান্ট পরছে আর মঞ্চে দাঁড়িয়ে কুমড়ো নিয়ে নাচছে। আরে কুমড়ো নিয়ে নাচলে ভোট হয়? আবার একটা স্লোগান বের করেছে খেলা হবে। আরে কি খেলা হবে? দিদিমণি আপনার খেলা 2019 সালে হয়ে গেছে, আপনার খেলা 2019 সালে হয়ে গেছে, রেজাল্টটা 2021 সালে আপনি দেখবেন। নবান্নতে আর আপনি থাকতে পারবেন না। এই খেলা হবে। মমতা ব্যানার্জি নাকি গোলকিপারে কাজ করবেন। দিদিমণি গোলকিপাররাই তো গোল খায়, আমরা তো ফাস্ট ফরওয়ার্ড খেলবো, আপনি তো গোল খাবেন। আপনি তো গোল করতে পারবেন না। আপনি গোল খাবেন কেন? আপনি গোলকিপার, আপনি নিজেই বলছেন আমি গোলকিপার। আর আপনার কাছে তো প্লেয়ার শেষ আছে। একটা খুঁজে ভাইপোকে খুঁজে নিয়ে এসছেন, ভাইপো এটা পার টিপে কত খেলা খেলবে? বাদ বাকি যে সবই শেষ। সুব্রত মুখার্জি যাচ্ছেন নন্দীগ্রামে তদন্ত করতে কিভাবে জিতবেন। 50,000 আগে থেকে অ্যানাউন্স আছে দিদিমণি। মানে একটা দেখেন তো, যখন কেউ যায় ওখানে লিখে দেওয়া হয়েছে ওয়েলকাম টু নন্দীগ্রাম, দিদি আসুন লড়ে দেখিয়ে দিন। ভবানীপুরে জিতবেন না, পালিয়ে গেলে। আমি বহুত আগে বলেছিলাম ভবানীপুরে জিতবেন না। কেন? ভবানীপুরে আমি বাড়িতে গিয়ে প্রচার করতে গেছিলাম, তৃণমূলে মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে আমার সঙ্গে সেলফি তুলছিল। আমি বললাম কি রে ভাই, তোরা মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে সেলফি তুলছিস? বলছে দাদা না, ছবি লাগালে না আমার বাড়ি কালকে এসে বলবে 10 লাখ নাও আর এগ্রিমেন্ট করে নাও, আমি বানাবো, তোমাকে আর থাকতে হবে না। এই জন্য এই ছবিটা লাগিয়ে রেখেছি। কিন্তু ভোট আপনাদেরকে দেবে। ভবানীপুরে দিদিমণি হারবেন, নন্দীগ্রামে হারাবো, আমরা একদম হারাবো দিদিমণি। আচ্ছা, বাংলার ইতিহাসে বলছে ওই মুখ্যমন্ত্রী যখন হারেন তখনই বাংলা সরকারটাও চেঞ্জ হয়। বুদ্ধবাবুকে হারানো হয়েছিল,
তারপরে মমতা ব্যানার্জি নিজে হারবেন। এবার সরকার চেঞ্জ হবে, দিদিমণি নিশ্চিত থাকুন আপনি বাংলায় পশ্চিমবাংলা আর মুখ্যমন্ত্রী হতে পারবেন না। আর আপনার ভাইপোর কথা কি বলবেন? ভাইপোর কথা কি বলবেন? বলছে আমাকে গলায় ফাঁসি দিয়ে নিয়ে নেব আমি। ভাই তোমাকে ফাঁসি কেউ দেবে না, তোমাকে নিতেও হবে না, তোমাকে নিতে হবে না। একটা লোক নিজের পরিবার নিজের ছেলে মেয়েকে ভালো করে, একটা এমন লোক দিদিমণি বাড়িতে যাচ্ছেন অক্সিজেন দেওয়ার জন্য, সারা বাংলা যাতে টিভি মিডিয়া দেখুক আমি আমার ভাইপোর সঙ্গে আছি। আপনি আপনার ভাইপোর সঙ্গেই তো চুরি করেছেন, আলাদা ভাই তো আমরা ভাবছি না কি আপনি ওই চুরি ভাগটা নেননি, আপনার ভাইপো নিয়ে এসছে, আপনি ওটাকে লন্ডন আর থাইল্যান্ডে পাঠিয়েছেন। আপনি আলাদা নয়, আপনি দেখাবার কোনো দরকার নেই, আমরা জানি ও চুরির সঙ্গে আপনিও যুক্ত আছেন। আর আপনার ক্ষমতা হলে আরো একটা কেস করুন, 97 আটকে আছি আমি, আর চাইছি কত কেস করো, কিন্তু আর করতে পারছেন না। এখন শুভেন্দু বাবু দিকে ঘুরে গেছে, শুভেন্দু বাবু এখন কেস খাবেন, খান, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু মমতা ব্যানার্জি আপনার কেস খাওয়ার এখন সময় এসে গেছে, কেন ভাইপো দরজা এখন সিবিআই পৌঁছে গেছে। ওই সোনা নিয়েছিলেন কি টাকা নিয়েছেন, কি অ্যাকাউন্টে টাকা গেছে, ওই অ্যাকাউন্ট নম্বর গুলো শুভেন্দু বাবুর কাছে আছে, দেখিয়ে দেবেন আপনারা। এখন দিদিমণি কোথায় কোথায় কি করে রেখেছেন, এই কমল দুগরের ওখানে যখন আইটি রেড হয়েছিল তখন অনেক রকম কথা শুনেছিলাম আমরা। যাই হোক, দিদিমণি অনেক কিছু বেরোবে, আপনারা অপেক্ষা করুন। ছাড় কিছু নেই, কোনো ছাড়পত্র দেওয়া নেই। দিদিমণি নিশ্চিতভাবে পশ্চিমবাংলা আর ক্ষমতায় থাকবেন না, এই কথা বলে আপনাদের সবাইকে আজকে যারা জয়েন করেছেন একদম মন খুলে কাজ করুন। একটাই কাজ, মমতা ব্যানার্জিকে ক্ষমতা থেকে সরাতে হবে, আর কলকাতা প্রত্যেকটা সিট জিততে হবে। সবার দিন আজকে আপনারা দেখিয়ে দিয়েছেন, এই 4 জন 10 জন গুন্ডাদেরকে ভয় না পেয়ে আপনারা দাঁড়িয়েছিলেন। এটাই রুখে দাঁড়াতে হবে, এই গুন্ডাদেরকে ভয় পাবেন না। কলকাতা গুন্ডা মানে জানেন কি, পুলিশের ইনফর্মার, এই ইনফর্মারদের থেকে ভয় পাবেন না, নিশ্চিত থাকুন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এবারে বক্তব্য রাখবেন বিধানসভার সদস্য এবং রাজ্য নেতা সব্যসাচী দত্ত। প্রিয় সঞ্চালক, আমার অগ্রজ এই অঞ্চল থেকে আপনাদের আশীর্বাদ ধন্য দীর্ঘদিনের কলকাতা কর্পোরেশনের পৌর প্রতিনিধি ছিলেন এবং 1995 সালে যখন আমি প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি কংগ্রেসের প্রতীকে, সেই সময় যিনি আমাকে পাশ থেকে সামনে থেকে সহযোগিতা করেছিলেন প্রদীপদার একটা অন্য পরিচয়ও আছে, আপনারা জানেন, শুধু রাজনৈতিক পরিচয় নয়। যেখানে আজকে আমরা সভা করছি এই জায়গায় স্বর্ণ বাঁচাও একটা বিশাল বড় ব্যবসা আছে। স্বর্ণ শিল্প যারা এখানে আছেন, স্বর্ণ শিল্প বাঁচাও কমিটি, সেই স্বর্ণ শিল্প বাঁচাও কমিটিটাও প্রদীপদা দেখেন এবং সেই এই অঞ্চলের স্বর্ণ শিল্পের যারা কারিগর তারা সারা ভারতবর্ষব্যাপী, সারা বাংলায় নয় ভারতবর্ষব্যাপী তারা তাদের কারিগরি প্রতিষ্ঠা করেন এবং বিদেশেও প্রচুর রপ্তানি হয়। সেই বাঁচাও কমিটির অন্যতম উদ্যোক্তা প্রদীপদা মঞ্চে উপস্থিত আছেন। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি আমাদের অগ্রজ, আমাদের পথপ্রদর্শক মুকুলদা, কেন্দ্রীয় মন্ত্রী বাবুলদা, বন্ধুবর, একসঙ্গে আমরা দল করেছি। আমার পূর্বপুরী বক্তা শুভেন্দু আছে, অর্জুন বলে গেল, রাজীব আছে, দেবজিৎ আছে। আপনাদের এই জেলার দীর্ঘদিনের পুরনো কংগ্রেসের বর্ষিয়ান নেতা, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস, এখন বিজেপির সভাপতি শিবাজিদা, কলকাতা কর্পোরেশনের 2 জন কাউন্সিলর মিনাদি এবং বিজয় ওঝা এবং এই অঞ্চলের সংগ্রামী সাথী। আর যে 2 জন আজকে জয়েন করলেন
ভারতবর্ষের অন্যতম ক্রিকেটার অশোক দিন্দা, যার খেলা আপনারা দেখেছেন। এবার দলের মাঠে খেলা দেখবেন, খেলা হবে, প্লেয়ার আমরা নিয়ে এলে। আর রাজনৈতিক খেলা করার জন্য দেবু, আমাদের ছোট ভাই দেবু, এদিকে আয় একবার। অনেক দিন ধরে দেবুকে ডাকছিলাম, দেবু অপমানিত হোস না, চলে আয়, চলে আয়। কদিন আগে 45 আমার স্ট্রিটে এসেও বলেছিলাম যে দেবু অনেক দিন হয়ে গেল, পড়ে থাকিস না। সেই দেবু আজকে আমাদের সঙ্গে একত্রিত হলো। আমার ছোট ভাই দেবু দীর্ঘ আয়ু কামনা করি। এবং আজকে অর্জুন বলছিল দিদিমণির কি কৃষ্টি, কি সংস্কৃতি। আমি বলবো এখানে যারা আজকে ঝাড়ু টাড়ু দেখিয়েছেন, দেবু তাদেরই তো তৈরি করেছিল এক সময়। কি প্রদীপদা, কি শেয়াল টেয়াল, কি সব নাম, দিনের বেলা বলে শেয়াল, রাতে বলে কি খেয়াল পিয়াল সব। তো ওই শেয়াল টেয়ালদের দিয়ে বিজেপিকে দমানো যায় না। মুকুলদার ঘরে অনেক বছর ধরে দেখেছি, মুকুলদার পায়ের গোড়ায় বসে থাকতো, গিয়ে বলতো আমায় নিয়ে নাও। সন্ধেবেলা সকালবেলা সুস্থভাবে হাঁটতে পারে না। সেই জন্যে তাদের বলবো দেবু, যাদের অক্সিজেন দিয়ে এত বড় ফানুস বানিয়েছিস, তাদের এবার একটু একটা আলপিন দিয়ে ফুটো করে দে, অক্সিজেনটা বেরিয়ে যাবে আর নাইট্রোজেন ঢুকে যাবে। বন্ধু, মধ্য কলকাতায় অনেক বছর বাদে এইরকম একটা সভা দেখলাম। তৃণমূল এরকম সভা করেছিল কিনা আমার মনে নেই। কংগ্রেস যখন করতাম তখন এখানে অজিত পাজা প্রয়াত হয়েছেন এবং সোমেনদা প্রয়াত হয়েছেন। তাদের নেতৃত্বে এরকম মিছিল দেখেছি, সেখানে অংশগ্রহণ করেছি। আজকে আবার বিজেপি করে দেখালো। সেই বিজেপির এই মিছিল প্রমাণ করে দিচ্ছে যে আজকে কলকাতায় পদ্ম ফুটেছে, শুধু সময়ের অপেক্ষা বন্ধু। আর যারা আজকে ঝাড়ু দেখাচ্ছেন তাদের বলবো ঝাড়ুগুলো নিয়ে যান বাড়িতে, কাজে লাগবে। এই ঝাড়ু দিয়ে ছেটিয়ে বিদায় কর, ছেটিয়ে বিদায় কর। শুধু এইটুকুই বলবো যে যাদের উস্কানিতে, যাদের প্রলোভনে কালীঘাট থেকে বলছেন যে আজকে এসে আমরা বিপ্লবী হলাম, তাদের বলবো তাদের তো দুয়ারে সরকার নেই। এখন শুভেন্দু বলছে দুয়ারে সিবিআই, এখন তো দুয়ারে সিবিআই এসে গেছে। আমরা কোন কেন্দ্রীয় সংস্থা, রাজ্য সংস্থা নিয়ে বলবো না, আইন আইনের পথে চলবে। কিন্তু শুধু এইটুকুই বলবো, সোনা বৌদি কোথায় গেলেন? যদি প্রদীপদাকে কিছু দিয়ে যেতেন, এই স্বর্ণ বাঁচাওরা বেঁচে যেতেন। কি প্রদীপদা যোগাযোগ করে দেবেন? সোনা বৌদির থেকে যদি কিছু সোনা পান, স্বর্ণ বাঁচাওরা বেঁচে যান। সোনা বৌদির সোনাগুলো গেল কোথায়? এই হিসাব বন্ধু আপনারা নেবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে গালাগাল দিচ্ছেন। তিনি যে দলেরই হন, তিনি ভারতের জনাদেশ নিয়ে আজকে প্রধানমন্ত্রী হয়েছেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের জনাদেশ নিয়ে হয়েছেন। তাদের গালাগাল দেওয়া মানে ভারতবাসীকে গালাগাল দেওয়া, 130 কোটি মানুষকে গালাগাল দেওয়া। এই 130 কোটি মানুষ আপনার হিসাব নেবে দিদি। আর যাদের বলছেন ডানলপ খুলে দেব, ডানলপের রুইয়ার সঙ্গে রাতের অন্ধকারে মিটিং কিন্তু আপনি করতেন, ডানলপ খুলল না। পবন রুইয়া কিন্তু সেই রকমই রয়ে গেলেন, আপনি কিন্তু কিছু করতে পারলেন না। দিদি, আপনি শুধু মুখে বলেন, যা বলেন তা করেন না, আর যা করেন তা বলেন না। এটাই আমরা দেখে আসছি। সেই জন্য এখানে আপনারা যাদের কথা শোনার জন্য বসে আছেন, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু বলবো আগামী দিন
দেবুকে অনুরোধ করব, প্রদীপ দা অনেক দিন করেছে, আগামী দিন পথ চলা শুরু হলো দেবুর নতুন ভাবে। এই অঞ্চলে আমাদের যুব শক্তির প্রতীক দেবুকে আগামী দিনে সবাই বলুন, দেবু তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, পাশে আছি। এই বলে আপনাদের সবাইকে আবার বলি, এখানে কলেজগুলো আছে, সেই কলেজগুলোতে পুরো ভামেরা এখন দাঁড়িয়ে বলছে আমরা কলেজ দখল করব। 1970, 71, 75-এ যারা কলেজ পাশ করে এসছেন সারা এখন বলছেন আমরা কলেজ করব, তাদের আর দরকার নেই। তাই বন্ধু, আসুন আমরা নতুন প্রজন্মের হাত ধরে এগিয়ে চলি, নতুন সোনার বাংলা গড়ে তুলি, নতুন ভাবে বাঁচতে শিখি। আসুন সবাই মিলে বলি, নতুন বাংলা গড়তে হবে, পদ্মকে ভোট দিতে হবে। এই বলে আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়, শ্রীরাম। আরেকটু জোরে বললে মোটামুটি ৫৯ থেকে নেমে যাবে। জয় শ্রীরাম। এতক্ষণ সব্যসাচী তার কথা বলল, এবারে বলবেন আর এক উজ্জ্বল নক্ষত্র, যিনি যার বংশ পরম্পরায় উন্নততর রাজনীতি পশ্চিমবাংলাকে দিয়েছেন, মৃত্যুঞ্জয় ব্যানার্জির ভাইপো মন্ত্রী, যিনি শিক্ষামন্ত্রী ছিলেন সিদ্ধার্থ রায়ের গভর্নমেন্টে, তার ভাইপো রাজীব ব্যানার্জি, তাকে আহ্বান করছি তার কথা বলবার জন্য। আজকের এই সভায় যিনি সঞ্চালক, আমাদের সকলের শ্রদ্ধেয় অভিভাবক, সবাই যাকে চেনে, শ্রদ্ধেয় প্রদীপ ঘোষ মহাশয়। এখানে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় আর এক অভিভাবক, বর্তমানে সর্বভারতীয় সহসভাপতি শ্রী মুকুল রায় মহাশয়। এখানে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় মন্ত্রী শ্রী বাবুল সুপ্রিয় মহাশয়, আমার দীর্ঘদিনের সহকর্মী, সতীর্থ, বন্ধু, আমরা একসাথে রাজনীতিটা দীর্ঘদিন ধরে করেছি, ভাই শুভেন্দু অধিকারী মহাশয়। এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় সভাপতি শিবাজীদা, এখানে উপস্থিত আছেন। এখানে উপস্থিত আমার আর এক সহকর্মী, বন্ধু, একটু আগেই বক্তব্য রাখলেন, শ্রী সব্যসাচী দত্ত মহাশয়। উপস্থিত আছেন দেবজিৎ সরকার মহাশয়। উপস্থিত রয়েছেন মীনা দেবী পুরোহিতজি, বিজয় ওঝাজি। এখানে উপস্থিত আমাদের আরো নেতৃবৃন্দ রয়েছেন, আজকে জয়েন করেছেন ভাই সজল ঘোষ, অশোক দিন্দা, প্রিয়ঙ্কা পান্ডে সহ যারা আজকে এখানে রয়েছেন আমার সামনে উপস্থিত, আমার সকল শ্রদ্ধেয় মানুষজনদের, শ্রদ্ধেয় মা, দিদি, ভাই, বন্ধু, সাথী যে যেখানে আছেন, আমি আপনাদের প্রথমেই জানাই আমার অন্তরের কৃতজ্ঞতা, নমস্কার, শুভেচ্ছা এবং গৈরিক অভিনন্দন। প্রথমেই বলি যে আজকে ভাবতে খুব অবাক লাগছে যে এই তৃণমূল কংগ্রেস যে আমরা বেরিয়ে এসছি, এখন বুঝতে পারছি যে সত্যি আমরা ভাগ্যবান। যদি এই তৃণমূল কংগ্রেস দেখতে হতো আমাদের, যে সত্যি বলছে আজকে আমার কাছে, বাংলার কাছে, বাঙালির কাছে লজ্জা, একটা রাজনৈতিক দল আন্দোলন করতেই পারে, একটা রাজনৈতিক দল সুশৃঙ্খল ভাবে মিছিল করতেই পারে, একটা রাজনৈতিক দল শান্তিপূর্ণভাবে মিছিল করতে পারে, আর সেখানে আক্রমণ করছেন কারা? না যারা বারবার উন্নততর বাংলার কথা বলছেন, যারা সোনার বাংলার কথা বলছিলেন, যারা চাইছেন যে আমরা পরিবর্তনের বাংলা নিয়ে এসেছি। আজকে কি তাদের রুচি আমি দেখে আমার লজ্জা লাগে। ঠিক জানাই, এই রুচিকে আমরা ঠিক জানাই, ধিক্কার জানাই যে একটা শান্তিপূর্ণ মিছিল আসছে একদম বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে এখানে সভা করার জন্য, আর কিছু চ্যাংড়াদের দিয়ে হাতে ঝেঁটা, কোথাও লাঠি, কোথাও ঢিল, কোথাও পাটকেল, এটাই আজকে তৃণমূলের সংস্কৃতি হয়েছে। এই সংস্কৃতি বাংলার মানুষ কোনোদিনও সহ্য করবেন না, পছন্দ করবেন না। আর আজকে এত ভয় কেন আমি প্রশ্ন করতে চাই তৃণমূল কংগ্রেসের নেত্রীকে।
যদি মনে করেন যে আপনার জনসমর্থন আছে, যদি মনে করেন যে আপনার পায়ের তলায় মাটি শক্ত, যদি মনে করেন আপনি অনেক উন্নয়ন করেছেন, মানুষ আপনার সঙ্গে আছে, তাহলে এই ধরনের ধিক্কারজনক ঘটনা বারবার ঘটাতে হচ্ছে কেন? আমি প্রশ্ন করে গেলাম আজকে তৃণমূল কংগ্রেসের নেত্রীকে, যে কি অবস্থা আছে। যেখানে আমরা যাচ্ছি, বিশেষ করে আমি তো দেখছি, আমি আর শুভেন্দু অধিকারী যেখানেই যাই সেখানে নয় কালো পতাকা, নয় গো ব্যাক বলবে, নয় ঢিল ছুড়বে। তার মানে এটা প্রমাণ হয়ে গেছে আজকের তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে মানুষ নেই, তৃণমূল কংগ্রেসের জনসমর্থন নেই, তৃণমূল কংগ্রেসের মাটি আজকে আলগা হয়ে গেছে। তাই আজকে দিদিমণির ঘুম ছুটে গেছে, আর ঘুমাতে পারছেন না। এখন তাই মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে বলতে হচ্ছে খেলা হবে। ভাবতে পারছেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তার মুখ দিয়ে বেরোচ্ছে খেলা হবে। এটা কি মুখ্যমন্ত্রী সুলভ কথা? বলতে পারেন এটা মুখ্যমন্ত্রী সুলভ কথা? মুখ্যমন্ত্রী বলছেন খেলা হবে। যখন ওনার সাঙ্গপাঙ্গরা বলতো, আমি তো বারবার করে বলতাম যে কি ধরনের খেলা হবে, রাজনীতিটা কি খেলার ময়দান? আরে খেলার ময়দানের জন্য যে অশোক দিনদারা খেলতো, ফুটবল আছে, ক্রিকেট আছে, অনেক কিছু আছে। রাজনীতিটা কোনোদিনও খেলার ময়দান নয়। আমরা শিক্ষা পেয়েছি রাজনীতি এমন একটা জিনিস যেটা মানুষের পাশে থেকে মানুষের জন্য সেবা করতে হবে, মানুষকে পরিষেবা দিতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। এটাই হচ্ছে রাজনীতি, এটা কোনো খেলার ময়দান নয়। আর যারা আজকে খেলার ময়দান বানাতে চাইছেন, তারা কি চাইছেন? আজকে মুখ্যমন্ত্রী বলছে মানে আমি এইটুকু শিওর হয়ে গেছি যে আপনি আর 2021-এ ক্ষমতায় আসবেন না। আপনার মানুষ আপনার সঙ্গে নেই, আপনি বুঝে গেছেন যে আপনি পরাজিত হবেন, আপনার দল হেরে যাবে। তাই আজকে আপনার মুখ দিয়েও খেলা হবে, খেলা হবে স্লোগান বেরোচ্ছে। অর্থাৎ আপনি বুঝে গেছেন যে নিরপেক্ষ অবাধ নির্বাচন হলে মানুষ যদি গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিয়ে মঞ্চ থেকে বলে গেলাম, যারা বলছেন যে তৃণমূল কংগ্রেস 200 পাবে, 250 পাবে, ছেড়ে রেখে দিন। তৃণমূল কংগ্রেস 3 অক্ষরও ছুতে পারবে না, 100-র কাছেও পৌঁছাতে পারবে না তৃণমূল কংগ্রেস। কারণ আমরা রাজনীতিটা বুঝি, আমরাও আপনার দলে ছিলাম। কিভাবে রাজনীতি করতে হয়, কিভাবে মানুষের সাথে থাকতে হয়, কিভাবে সংগঠন করতে হয়, কিভাবে নির্বাচন করতে হয়, আমরাও একটা সময় সবাই মিলে সেটা করেছি। আর আজকে আপনি বলছেন খেলা হবে, মানে আপনি চাইছেন যে খেলা, এমন খেলা খেলবো। আপনি কি রক্তের হোলি খেলতে চাইছেন? আপনি কি মানুষের প্রাণ নিয়ে খেলতে চাইছেন? আপনি কি মানুষকে ভোট দিতে চাইছেন না? আপনি কি রক্তক্ষয়ী সংঘর্ষ চাইছেন? যেভাবে পঞ্চায়েত নির্বাচনে সব আসন আপনারা জয়যুক্ত হয়েছিলেন, যেভাবে বিগত লোকসভা নির্বাচনেও আপনার জল মেশানো ছিল, আপনি কি চাইছেন সেইভাবে খেলা দেখিয়ে দেখিয়ে আবার 2021-এ আপনি গদি আঁকড়ে ধরে রাখবেন? জেনে রেখে দিন, আমি প্রিয় নেত্রীকে বলে গেলাম, এখন আপনি নিজে বুঝে গেছেন, তাই বারবার বলছেন যে আমি নিজে গোলরক্ষক, অর্থাৎ তার দলে গোল করার আর লোক নেই, কেউ গোল করতে পারবে না বুঝে, তাই তিনি বলছেন আমি গোলরক্ষক, আমি গোলে দাঁড়িয়ে আছি, দেখি কে কত গোল করে। আরে আমরাও প্রস্তুত আছি, ওখানকার তো স্ট্রাইকার আমরাই ছিলাম, খালি জার্সি চেঞ্জ করেছি দিদিমণি, জার্সি চেঞ্জ করেছি, খেলা আবার দেখাবো। জার্সি চেঞ্জ করে আমরা স্ট্রাইকার এমন ভাবে এগোবো আর এমন ভাবে গোল দেবো। আমরা জানি দিদিমণি, আপনি যত বড়ই গোলকিপার হোক না কেন, গোল কিভাবে আপনাকে দিতে হয় আগামী দিনে 200 পার করে দেখিয়ে দেবো কিভাবে গোল দিতে হয়। আজকে বাংলার শিষ্টাচার নিয়ে আপনি কথা বলছেন। আজকে আপনি বাংলার মানুষকে বলছেন যে এই বাংলা আমরা দেখি না, যে বাইরে থেকে এসে এরা কি লোক নিয়ে আসছে, বহিরাগত একটা শব্দ তুলেছেন আপনি। কিসের বহিরাগত? বাঙালি বহিরাগত দয়া করে তুলবেন না। আমি প্রথম দিন থেকে বলছি,
আগে বলুন আমরা ভারতবাসী, আমরা ভারতবর্ষের নাগরিক, এটাই আমাদের পরিচয়। আমরা এক বৃন্তে দুইটি কুসুম। এখানে হিন্দু মুসলমান থেকে শুরু করে সবাই আমরা মনে করি আমরা ভারতবাসী। আমাদের প্রথম মাথা উঁচু করে আমরা বলি আমরা ভারতীয়, আমাদের প্রথম পরিচয় আমরা ভারতীয়। আপনি এখানে বাঙালি বহিরাগত করে ভোট নেওয়ার খেলা খেলছেন। আরে আপনি তো মানুষদের চাকরি দিতে পারেননি, আপনি তো বেকার যুবক যুবতীদের চাকরি দিতে পারেননি, তাই অন্য রাজ্যে তারা চলে গেছে। এখানকার শ্রমিকরা সব থেকে বেশি দক্ষ। আজকে একটা সময় ছিল যখন ভারতবর্ষের অন্য রাজ্য থেকে বাংলায় আসতো মানুষ কাজ করতে, আর আপনার রাজত্বে আগে 34 বছর দুঃশাসনরা শাসন করে গেছে, আর আপনার রাজত্বে এইখানকার মানুষদের বাইরে চলে যেতে তারা বাধ্য হচ্ছে, যেহেতু এখানে রোজগার নেই। আপনি বাঙালি বহিরাগত করছেন, বাংলার মানুষেরা সহ্য করবে। আজকে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তার আপনারা জানেন জাতীয় সঙ্গীত জনগণ মন আজকে ভারতবাসীর প্রত্যেকের মুখে মুখে ঘোরে। আজকে বন্দে মাতরম প্রত্যেকের মুখে মুখে ঘোরে। তারা তো বাংলার গৌরব। আজকে ভারতবাসী যখন জনগণ মন গায়, আজকে যখন আমরা জাতীয় সঙ্গীত গাই, আমরা যখন বন্দে মাতরম করি, সারা ভারতবর্ষের মানুষ করে, আর আপনি সেখানে বাঙালি বহিরাগতর বিভেদ তৈরি করতে চাইছেন। জেনে রেখে দিন, সাম্প্রদায়িকতার থেকেও বড় বিষ হচ্ছে এই প্রাদেশিকতার বিষ। সে আগুন আপনি জ্বালাচ্ছেন, একদিন সেই আগুনেই আপনি পুড়বেন। আর আপনি কোন মুখে বলছেন বাঙালি বহিরাগত? দিদিমণি, আপনার পরিবারে তো বহিরাগত ভর্তি, আপনার পরিবারে তো বিদেশি ভর্তি, সুতরাং আপনি বলছেন বাঙালি বহিরাগত। আগে আয়নায় নিজে দেখুন, তারপরে অন্যকে প্রশ্ন করবেন, অন্যদের জন্য কথা বলবেন। আজকে এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলা যাচ্ছে। শিষ্টাচারের কথা বলছেন, আবার বলবো, আজকেও আপনি হুগলির মাটি থেকে আক্রমণ করেছেন। দেশের এত বড় দেশের একজন সম্মানীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, কাউকে আপনি দানব বলছেন, কাউকে আপনি দৈত্য বলছেন, একই। কাউকে হোদল কুতকুত বলছেন, আর একটা কাউকে কিছু বলেছেন বলে আমি পুরোটা শুনতে পাই। এটা ভাষা? কিম্ভূত কি মাকা, এইটা ভাষা? আপনারা বলুন তো, বাংলায় এত মুখ্যমন্ত্রী দেখেছেন, এই ধরনের তুই তাকারি করে কথা, এই ধরনের হোদল কুতকুত বলা, কিম্ভূত কি মাকার বলা, কারোর শরীর নিয়ে, কারোর চেহারা নিয়ে কটাক্ষ করা, কাউকে দানব বলা, দৈত্য বলার অধিকার একজন মুখ্যমন্ত্রীর মুখে, একজন মুখ্যমন্ত্রীর মুখে এই ধরনের শব্দ মানায় বলে আমি মনে করি না। আজকে বাংলার মানুষকে বুঝতে হবে। ঠিকই বলেছে, বোধহয় আজকে মাথাটা বোধহয় গেছে, মাথাটা বোধহয় গেছে না তো এই ধরনের আক্রমণ। আজকে বাংলার সংস্কৃতি, শিক্ষা, কৃষ্টি এগুলোকে সমর্থন করে না। এবং জেনে রেখে দিন, আগামী দিনে আমরা চাইছি বাংলার যে রাজনৈতিক শিষ্টাচার, বাংলার যে সংস্কৃতি, বাংলার যে শিক্ষা, বাংলার যে রুচি, সেটাকে যদি ফিরিয়ে আনতে হয়, তাহলে ভারতীয় জনতা পার্টিকে নির্বাচিত করতে হবে। আমরা সেটা ফিরিয়ে দেবো, আমরা সেই সংস্কৃতি ফিরিয়ে দেবো। আমরা বাংলার মানুষকে, বাঙালিরা যারা রয়েছেন এই বাংলায় যারা বাস করছেন, তারা স্বাধীনভাবে কথা বলতে পারবেন, মাথা তুলে দাঁড়াতে পারবেন। আমরা সেই শিষ্টাচার, সেই সৌজন্যতাটা ফিরিয়ে দেবো। আজকে একটা অসৌজন্যের বাতাবরণ চলছে, যা মুখে আসছে বলে দিচ্ছেন, আর ভুড়ি ভুড়ি মিথ্যে কথা, মিথ্যে কথা। কি বলেছেন আজকে আমি শুনলাম, উনি বলেছেন 1.5-2 কোটি নাকি চাকরি উনি দিয়ে দিয়েছেন। আমি চ্যালেঞ্জ করলাম তৃণমূল কংগ্রেসের মামাটির সরকারকে, এই 2 কোটি 1.5 কোটি যদি চাকরির লিস্ট আপনি দিয়ে দিতে পারেন, কারা কারা চাকরি পেয়েছে, তাহলে আমি দরকার হলে যদি 2 কোটির চাকরির আপনি যদি দেখিয়ে দিতে পারেন যে আপনি 2 কোটির চাকরি দিয়েছেন, তাহলে নিশ্চিতভাবে আমরা মেনে নেব। আর যদি 2 কোটি লোকের নাম আপনি না দিতে পারেন, তাহলে আপনার উচিত যে মানুষকে বলা যে আপনি মিথ্যে কথা বলেছেন, এটা আপনাকে বলতে হবে। আজকে 1.5-2 কোটি চাকরি দিয়ে দিয়েছেন। এখানে ভাই এত মানুষ আছেন, অনেক বেকার যুবক যুবতী রয়েছেন। কি করেছে আজকে সরকারটা 10 বছরে বলুন তো? 5.5 লক্ষ শূন্য পদ স্থায়ী রেখে দিয়েছেন। আরো স্থায়ী পদ তৈরি করা যেত, করতে পারেননি। আর কয়েক হাজার চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করেছেন, সেখানেও ঘোটালা দেখেছেন তো কদিন আগে। ওনার দপ্তর স্বাস্থ্য দপ্তর, সেই স্বাস্থ্য দপ্তরে একজন এই সরকারের রাষ্ট্রমন্ত্রী, তার ছেলে
রেডিওলজিতে আরএমও চাকরি পেয়ে গেছে, এমডিএমএসরা পাইনি। তার পুত্রবধূ 13টা বিভাগে চাকরি পেয়েছে। আমি সেই কপি এর আগের দিন দেখিয়েছিলাম আপনাদের। শুধু তৃণমূল কংগ্রেসের যারা ওখানে ডাক্তাররা রয়েছেন এমবিবিএস, তাদের শুধু চাকরি হয়েছে, সাধারণ মানুষ পায়নি। তো এই কোন রাজ্য সরকার চলছে আমাকে বলুন, কোন রাজ্য সরকার? এই সরকার আপনারা চান? এই সরকার যদি আগামী দিনে থাকে, বাংলার যুবক যুবতীরা আরো হতাশায় ভুগবেন। এই সরকার যদি আগামী দিনে থাকেন, জেনে রেখে দেবেন, বাংলার মানুষ তার সেই সার্বিক উন্নয়ন দেখতে পাবে না। আজকে শুধু কেন্দ্রের সঙ্গে ঝগড়া করে করে কাটিয়ে দিল। একটা রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে ঝগড়া করে করে কাটিয়ে দিল। ঝগড়া করলো 34 বছরে 30 বছর বামপন্থীরা, আর 9 বছর ধরে দিদিমণি শুধু ঝগড়া করে দিল। আগামী দিনে যদি রাজ্যের সার্বিক উন্নয়ন করতে হয়, তাহলে জেনে রেখে দেবেন, কেন্দ্র রাজ্য যৌথভাবে কাজ করতে হবে। যার কারণ আমরা বলছি ডবল ইঞ্জিন সরকার চাই, যে সরকার, দুটো সরকার একসাথে মানুষের জন্য কাজ করবে। শিল্প হবে, কারখানা হবে, বেকার যুবক যুবতীরা চাকরি পাবেন। আমরা তাই এই রাজনৈতিক কচকচানি চাই না, আমরা এই রাজনৈতিক সমালোচনা চাই না। আমরা চাই বাংলার মানুষের জন্য কিছু বলতে। তাই আমি আপনাদের বলি, ভারতীয় জনতা পার্টিকে নির্বাচিত করুন। আমরা এখানে শিল্পের জোয়ার নিয়ে আসবো। অন্য রাজ্য বিশেষ অর্থনৈতিক প্যাকেজ পায়, স্পেশাল প্যাকেজ। বাংলা বঞ্চিত থাকে। দেখুন অন্য রাজ্য পাচ্ছে, আমি পাচ্ছি না কেন? খালি ঝগড়া করছে, খালি ঝগড়া করছে। মিটিং ছিল নীতি আয়োগের, জানাওনি, আধিকারিকদের এক এক সময় পাঠান না। আমি যখন মন্ত্রী ছিলাম এখানে, আমার মনে আছে তখন জলসম্পদ উন্নয়ন মন্ত্রী উমা ভারতীজি কতবার ডেকেছিল, কত হাজার কোটি টাকার একটা ব্রহ্মপুত্রকে নিয়ে একটা বড় প্যাকেজ ছিল। আমি বারবার বলেছিলাম যে এটা করলে রাজ্যের উন্নতি হয়। টাকাটা তো আর বাইরে যাবে না, বাংলার মানুষের হাতে থাকবে, বাংলার মানুষ রোজগার করতে যাবে। আমাকে পাঠালেন না। এটাই হচ্ছে এখানকার রাজনীতি। উনি বলেন আমি মানুষের জন্য রাজনীতি করি, আলটিমেটলি উনি মানুষের জন্য রাজনীতি করেন না, শুধু নিজেদের স্বার্থে তিনি রাজনীতিটা করেন। এই রাজনীতি আমরা চাই না। আমরা চাই মা বোনেদের নিরাপত্তা দিক। আমরা চাই আগামী দিনে যত সামাজিক প্রকল্প আছে, সেই প্রকল্পগুলো আরো ভালো করে কি করে মানুষের জন্য করা যায়। আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমাদের চোখে মুখে স্বপ্ন আছে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের চোখে স্বপ্ন আছে। সেই স্বপ্ন আমরা আগামী দিনে আপনাদের মাধ্যমে আপনারা নির্বাচিত করবেন সরকারকে, আর আমরা সেগুলোকে বাস্তবায়িত করব। এটাই আমাদের ইচ্ছা। তাই রাজনীতি অনেক হয়েছে, মারামারি দলাদলি অনেক হয়েছে। আমরা চাই আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে, আর বাংলার মানুষের জন্য আমরা উন্নয়ন করব। এটাই আমাদের 1 থেকে 100 এজেন্ডা, যে বাংলার মানুষের জন্য কাজ চাই, বাংলার মা বোনেদের নিরাপত্তা চাই, বাংলার প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে, বেকার যুবক যুবতীদের হাতে কর্মসংস্থান দিতে হবে, আর সামাজিক প্রকল্পগুলো আরো বেশি করে মানুষের জন্য করব। তাই আমি শুধু আপনাদের অনুরোধ করি, অনেক বক্তা আছেন, হয়তো একটু বেশি বলে ফেললাম। আগামী দিনের সময় সুযোগ পেলে আরো বেশি করে আপনাদের কাছে আসবো। এবং আমরা বলেছি যে আজকে এখানে এসছি আমরা পরিশ্রম করতে, ভারতীয় জনতা পার্টিতে এসছি পরিশ্রম করতে। আমরা বাংলার কোনায় কোনায় যাব, মানুষের কাছে পৌঁছাবো। যতক্ষণ না এই রাজ্যে পরিবর্তন হচ্ছে, এই রাজ্যে আসল বাংলার মানুষের উন্নয়ন হচ্ছে, ততদিন আমরা শোবো না, ঘুমাবো না। আমাদের মধ্যে ক্লান্তি নেই, আমরা দৌড়াবো, মানুষের কাছে গিয়ে আমাদের বক্তব্য তুলে ধরবো। আমি তাই অনুরোধ করব, 34 বছর একটা সরকার ছিল, রাজ্যটাকে পিছিয়ে দিয়েছে। 10টা বছর আপনারা দেখেছেন শুধুমাত্র কি হয়েছে, ভাতা পলিটিক্স। শুধু খালি ভাতা দিয়ে গেছেন, ভাতা দিয়ে গেছেন, আর এখন 5 টাকার ডিম ভাত চালু করেছে। আরে 5 টাকার ডিম ভাত দিয়ে কারোর পেট ভরবে না। মানুষ চাই, হাতে কাজ চাই, নিজেদের পকেটের টাকা চাই, যেটা দিয়ে আমরা নিজেরাই কেনাকাটা করতে পারবো, জীবনযাত্রার মান বাড়বে, মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। তাই 5 টাকার ডিম ভাতে যেতে হবে না। আগামী দিনে ভারতীয় জনতা পার্টি কথা দিয়ে গেলাম, সরকার হবে, জেনে রেখে দিন, প্রত্যেকের পরিবারে এমন কিছু একটা ব্যবস্থা রাখবো যাতে মানুষ মাথা তুলে দাঁড়াতে পারে, নিজেদের হাতে ক্রয় ক্ষমতা থাকে, নিজেদের জীবনযাত্রার মান নিজেরাই তৈরি করে নেবে। শুধু ধার দেনা করে করে রাজ্যটাকে শেষ করে দিল। তাই আমি শুধু বলি, 10 বছর দেখেছেন, অনেক হয়েছে। একবার ভারতীয় জনতা পার্টিকে সুযোগ দিন, একবার ভারতীয় জনতা পার্টিকে 5 বছরের জন্য সুযোগ দিন। আমি কথা দিচ্ছি আপনাদের নেতৃত্বকে সামনে রেখে 5 বছর ভারতীয় জনতা পার্টিকে সুযোগ দিয়ে দেখুন,
আমরা আপনাদের জন্য কাজ করতে পারি কিনা। আর মা মাটি মানুষ না, আমরা চাই মানুষের সরকার প্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষ মাথা তুলে দাঁড়িয়ে মানুষ স্বাধীনভাবে কথা বলে তাদের মতো করে চলবে। 5টা বছর ভারতীয় জনতা পার্টিকে সুযোগ দিন, যদি দেখেন যে আমরা পারলাম না আবার পরিবর্তন করে দেবেন, কিন্তু এই সরকারটাকে আগে পাল্টে আগে ভারতীয় জনতা পার্টির সরকারকে একবার পরখ করে নিন আমরা মানুষের জন্য কাজ করতে পারি কিনা। তাই আমি একটাই স্লোগান বলি, লক্ষ্য একটাই, চলুন পাল্টাই, লক্ষ্য একটাই, চলুন পাল্টাই, লক্ষ্য একটাই, চলুন পাল্টাই। বলুন আমার সাথে, লক্ষ্য একটাই, চলুন পাল্টাই, লক্ষ্য একটাই, লক্ষ্য একটাই, লক্ষ্য একটাই। আর ওরা ভয় দেখাক চাই দেখাক, একটাই স্লোগান মানুষের মুখে মুখে দিয়ে দিন, চুপচাপ, 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 চুপচাপ। সুতরাং সবাই পথে ছাপ দেবেন আর পরিবর্তন নিয়ে আসুন। একবার সুযোগ দিন ভারতীয় জনতা পার্টিকে মানুষের জন্য কাজ করার। সবাই ভালো থাকুন। বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রাজীবকে ধন্যবাদ। এবারে এবারে ভাষণ দেবেন দেবজিৎ সরকার, কনভেনার, কলকাতা জোনের কনভেনার দেবজিৎ বাবু, দেবজিৎ সরকার। যারা এসেছেন, আমার মাননীয় সম্মানীয় সর্বভারতীয় সভাপতি সহসভাপতি মুকুলদাকে বলবো তাদের সাগ্রহে উত্তর কলকাতা ভারতীয় জনতা পার্টির পরিবারের সঙ্গে সাগ্রহে গ্রহণ করুন। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। এবার নেতৃত্ব বক্তব্য রাখেন। মঞ্চে উপস্থিত সম্মাননীয় সর্বভারতীয় সহসভাপতি মাননীয় শ্রী মুকুলদা, মঞ্চে উপস্থিত আমাদের সম্মানিত সাংসদ মন্ত্রী বাবুল সুপ্রিয়, বাকি এই জেলার সম্মাননীয় সভাপতি শ্রী শিবাজি দা, এছাড়া আজকে এই মঞ্চে যে চাঁদের হাট বসেছে সেই চাঁদের হাটে আলাদা করে নাম করে করে আমার বলার কিছু নেই, আপনারা জানেন। রাজীব দা, সব্যসাচী দা, সজল দা আছেন, আমাদের দিদি রয়েছেন, এনাদি প্রদীপ দা রয়েছেন, সজল দা ওদিকে ছিলেন, বা আর শুভেন্দু দা রয়েছেন এবং বাকিরা রয়েছেন। আমি শুধু কয়েকটি কথা বলার জন্য আপনাদের কাছে বলছি। একটা কথা পরিষ্কার, যে আমরা যখন এখানে যারা মিছিল করে এলাম, তখন যারা আমাদের ইট মারলেন, যারা পাটকেল মারলেন, যারা এইখানে আন্দোলন করলেন, আমাদের এই সুসংবদ্ধ যে মিছিল সেটাকে আটকালেন, তারা কি সবাই চাকরি করে? দিদিমণি তো বলেছিলেন প্রতি ওয়ার্ডে সরকারি চাকরি উনি 80 জনকে প্রায় দিয়েছেন, 80.3 জনকে। যারা ওখানে ইট মারলেন, যারা 20 টাকার পাউচ নাকি এর পরে খাবেন কিনা আমি জানি না, এর পরে দাঁড়িয়ে তারা সবাই চাকরি করছেন। তো অদ্ভুত ব্যাপার। দেখুন, আমরা যখন এখানে দাঁড়িয়েছিলাম এই অদ্ভুত একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা আজকে এই জনজাগরণের কার্যক্রম চলছে, আর নয় অন্যায়ের কার্যক্রম চলছে। উত্তর কলকাতা বারে বারে মনে হয়েছিল যেন বিজেপি ময় নয়, কিন্তু আজকের এই সভা, আজকের এই মিছিল আজকে প্রমাণিত করেছে যে সে আসছে বিজেপির পদধ্বনি
যাচ্ছে শুধুমাত্র ভোটের দিন ঘোষণার অপেক্ষা, শুধুমাত্র বোতামে হাত পৌঁছানোর অপেক্ষা। আমরা এই জন্য আপনাকে ভোট দিইনি দিদিমণি। আপনি ভুল করছেন যে আপনি আমাদের দুর্গাপুজো বন্ধ করে দেবেন। এই জন্য আমরা আপনাদের ভোট দিইনি দিদিমণি। জয় শ্রীরাম বললে আমাদের ছেলেদের আপনি মিথ্যে মামলায় জেলে ঢোকাবেন। এই জন্য তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়নি কেউ দিদিমণি, যে আমাদের ছেলেরা টেট পাস করার পরে, এসএসসি দেওয়ার পরে, অন্য হাজার ঘন্টা সরকারি পরীক্ষায় পাস করে প্যানালাইজড হয়ে বসে থাকবে, কিন্তু তারা চাকরি পাবে না। আর আপনার ভাইপো দাদা একের পর এক বাড়ি বানাবেন, আর তাতে এসকালেটার বসাবেন, কোটি টাকার ঝাড়বাতি বসবে। এই জন্য আমরা আপনাকে ভোট দিই। এই জন্য দুবারে যে সরকারে আপনি অধিষ্ঠিত হয়েছেন, কালীঘাটের টালির চালা থেকে একটু একটু করে প্রথমে রাইটার্স, তারপরে নবান্ন যে মসনদে আপনি বসেছেন, বাংলার মানুষকে ডাহা ঢুকিয়েছেন। প্রতিটা জায়গায় বলেছিলেন পরিবর্তন চাই, পরিবর্তনের জন্য ভোট দাও। এই কি পরিবর্তন? যে আমরা চাকরি পাবো না, আমাদের ছেলেদের কোনো কাজ থাকবে না, আমাদের জামাই মেয়ে তারা বাইরে থাকবে, আমাদের এইখানে আমাদের জায়া কন্যা জননী বধুরা সন্ধ্যে 7টার পরে নয়, ভর দুপুর বেলা বাইরে গিয়ে আদৌ বাড়িতে ফিরবেন কিনা তার কোনো স্বীকৃতি নেই। প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, তিনি বললেন যে 20,000 টাকা করে সম্মান দক্ষিণার মতন করে ক্ষতিপূরণ দেবেন যদি কিনা 25-এর ওপর বয়স হয়, আর 25-এর নিচে বয়স হলে 25,000 টাকা দেবেন তাদের জন্য যাদের কিনা মেয়ে হিসেবে শ্লীলতাহানি হবে, যে কন্যা সন্তানদের শ্লীলতাহানি হবে তাদের জন্য। বন্ধু, বলতে লজ্জা করে, একটা স্বাধীন দেশের একটা অঙ্গরাজ্যের প্রথম বাঙালি মুখ্যমন্ত্রী, বড় বড় বাতেলা দেন উনি, প্রথম বাঙালি মুখ্যমন্ত্রী, তিনি কিনা এইরকম শব্দবন্ধ ব্যবহার করেন যে শরীর থাকলে যেরকম জ্বর হয় সেরকম ধর্ষণ হয়। অর্থাৎ একজন মহিলা মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা আমাদের মা বোনেদের নিরাপত্তা সম্বন্ধে এইরকম জায়গা পেয়েছি। বন্ধু, আপনারা জানেন যে এই মুহূর্তে প্রতিটা জায়গায় সমাজের প্রতিটা স্তরে আগুন চলছে। কেউ সুখে নেই, কেউ ভালো নেই। এমনকি যারা তৃণমূল কংগ্রেসের পুরনো কর্মীরা ছিলেন, যারা কিনা সেই উত্তাল সময় 34 বছরের বাম শাসনের জগত্তল পাথরটাকে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য নিজেদের প্রাণ মান পরিবারের সম্মানকে বাজি ধরে তৃণমূলের ওই দিদিমণি মমতা বন্দ্যোপাধ্যায়কে কালীঘাটের টালির চালা থেকে টেনে তুলে দিয়েছিলেন রাইটার্সের মসনদে। আজকে বলুন তারা কোথায়, তাদের অবস্থা কোথায়? শুধুমাত্র ভাইপো দাদা আর পিসিমণি, আর কেউ নয়, আর কেউ নয়, আর কেউ নয়। এইরকম একটা পরিস্থিতির সূচনা হয়েছে। আমি বিচারধারার পার্থক্যকে সম্মান করি, আমরা প্রত্যেকে করি। ভারতীয় জনতা পার্টি যারা করেন কিংবা যারা করেন না, যারা কোনোদিনও করবেন না কিংবা যারা ভবিষ্যতে করবেন, সবার কাছে একটাই কথা, আসন্ন ভোট বিবেকের ভোট। এই 21-এ বিজেপিকে চাই, বিজেপিকে চাই, বিজেপিকেই চাই। গণতন্ত্র রক্ষা, আপনি ভোট দিতে পারবেন, আপনার ছেলে স্কুলে যাবে, আপনার ছেলে স্কুল থেকে পাস করে, কলেজ থেকে পাস করে চাকরি পাবে, এরকম পরিস্থিতি যদি হতে হয় তাহলে এই 21-এই বিজেপি চাই, এই 21-এর বিধানসভায় বিজেপিকে চাই। বক্তব্য দীর্ঘায়িত করে লাভ নেই, বক্তারা বসে আছেন, আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ধন্যবাদ। এবারে বক্তব্য রাখবেন যার কথা শোনার জন্য অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন, আরো দুজন রইলেন বসে, বাবুল সুপ্রিয় এবং মুকুল রায়। এবারে বক্তব্য রাখবেন শ্রী শুভেন্দু অধিকারী। আজকে আমি বলবো না বেশি, তার কারণ হচ্ছে আপনারা প্রায় 3টে থেকে জড়ো হয়েছিলেন ঋষিকেশ পার্কে, সুকিয়া স্ট্রিটে। তারপরে এতটা পথ প্রায়
2-3 কিলোমিটার পথ এসেছেন এবং অনেক বক্তব্য শুনেও ফেলেছেন 1 ঘন্টার বেশি। মাঝে তো ঘাটা দেখেছি আমরা, পৌরসভার 100 দিনের কাজের লোকদের সমাজ চৌধুরীর স্বামী প্রিয়াল দাঁড় করিয়েছিল, এগুলো সব দেখে রাখলাম। প্রিয়াল চৌধুরী প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। 15ই মের পরে তো আবার ডাকতে হবে দুর্গা পূজা, নবরাত্রি পূজা, আর তো কেউ থাকবে না। তাতে আমি বেশি কথা বলবো না। আমি সহসভাপতি সর্বভারতীয় মুকুলদাকে শ্রদ্ধা প্রণাম জানাই। বাবুল সুপ্রিয়জি, আমরা 4 দিন একসঙ্গে করছি, 4 দিন একসঙ্গে। প্রথম দিন আসানসোল, দ্বিতীয় দিন ডানলপের শাহগঞ্জের মাঠ, প্রধানমন্ত্রীর মিটিং, তৃতীয় দিন কুলতলি, তাও তো আবার চা খেতে ঢুকেছি। তৃণমূলের কে মুখপাত্র ঢুকেছে, সে আবার টিভিতে চালিয়ে দিয়েছে। আমাদের দুজনকে বারুইপুরে যেতে হবে সারদাতে 3.5 বছর জেল খাটা লোকের সঙ্গে মিটিং করতে। ভাবলেন কি? আমরা এত 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 আমাদের কোয়ালিটি নিচে নেমে গেছে, এখন অতটা খারাপ হয়নি, আস্তে আস্তে করতে পারি। সব্যসাচী দত্ত আছেন, অশোক দিন্দা আছেন, প্রীতম আছে, অর্চনাদি, স্বাস্থ্য সেলের আছে। আমরা বলবো বলছিলাম কিন্তু উপায় নেই, বলতেই হবে। তা আমাদের যারা আছে সবাইকে আমি প্রদীপ দাকে শ্রদ্ধা জানাই, সিনিয়র লিডার, আমার বাবার সঙ্গে রাজনীতি করেছেন। আমি প্রদীপ বাবু বলছি, কিন্তু মঞ্চের তো সবাইকে দাদা বলা যায়। 16 বছর পেরিয়ে গেলে পিতা পুত্ররা বন্ধু হয়ে যায়। আমাদের বিজেপির সিনিয়র লিডার মীনা দেবী পুরোহিত, সুনিতা জাওয়ার, আর সে তো জানি, কিন্তু এ দুজনকে আমরা হারাতে পারিনি তো, কংগ্রেসও পারেনি, তৃণমূলও পারেনি। মীনা দেবী পুরোহিত আর সুনিতা জাওয়ার, আর বিজয় ওঝা ইনক্লুড হয়ে গেছে। অনুপম ঘোষ আছেন, শিবাজি সিংহ রায় আছেন, সজল জয়েন করেছে। আমার একেবারে সেই ছাত্র রাজনীতি একসঙ্গে করা, সে কবে থেকে অশোক দেব, জয়ন্ত ভট্টাচার্য, তাপস রায়, আমরা একসঙ্গে অনেক দিন ধরে কাজ করেছি। তা সবাইকে আমি অভিনন্দন জানাই। তা আমি বক্তব্য রাখবো না, যা যা বলছি মিলছে তো। তোলাবাজ ভাইপো, কয়লা বলেছিলাম মিলে গেছে, গরু মিলে গেছে, ম্যাডাম নারালা মিলে গেছে, সব জায়গায় পাইপলাইন বন্ধ করে দিচ্ছে সেন্ট্রাল এজেন্সি। পাইপলাইনে আর মাল যাচ্ছে না, 2টা জায়গা থেকে মাল তুলছে এখন। একটা এক্সাইজ ডিপার্টমেন্ট থেকে। আজকে মুখ্যমন্ত্রী বলেছে না, 5 টাকা 10 টাকা কে তোলা বলছে, পার মদের বোতল 2.5 টাকা করে নিচ্ছে তোলাবাজ ভাই। পেটিতে 30 টাকা। ওই বাঁকুড়া থেকে একজন ডিএম ছিল, উমাশঙ্কর, আমি নাম করে বলছি, চ্যালেঞ্জ করে, ওকে নিয়ে এসেছিল, কদিনকে সরিয়েছে। আর একটা জিনিস শুনে রাখুন, পশ্চিমবঙ্গে গত 1 বছর রাজ্য লটারি বন্ধ আছে। রাজ্য লটারি বন্ধ করে তামিলনাড়ু থেকে মার্লিন লটারিকে এখানে এনেছে। প্রথমে সেটিং হচ্ছিল না, কলকাতা পুলিশকে দিয়ে ওদের একজন উত্তম বলে তাকে প্রথম ভবানীপুর পিএস অ্যারেস্ট করে, তারপর ডিডি ডিপার্টমেন্টে দিয়ে দেয়। তারপরে সেটিং কমপ্লিট হয়ে যায় বিনয় মিশ্র এবং তোলাবাজ ভাইপো। সেই সেটিং কমপ্লিট হওয়ার পরে ওখানে এখন প্রচুর মাল উঠছে লটারি থেকে। তাহলে এদের হাত থেকে যদি বাংলা বাঁচাতে চান, পদ্ম ফুলে ভোট দিতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, কাট 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 সিন্ডিকেট তোলাবাজ। প্রধানমন্ত্রী বলে গেছে এটা হচ্ছে পশ্চিম বাঙ্গাল কি আসলি বিমারি। প্রাইম মিনিস্টারের কথা দেশে। এই থেকে বাঁচতে হবে, তুলে ফেলতে হবে। আর শিবাজি সিংহ রায়ের রক্ত পড়েছে আমার প্রথম মিটিং এর দিন। প্রত্যেক সপ্তাহে আসবো, সুকিয়া স্ট্রিটে থাকি তো আমি, প্রত্যেক সপ্তাহে আসবো। একেবারে 7-0 করতে হবে এখানে, 7-0। বেলগাছিয়া, কাশীপুর, বেলেঘাটা, মানিকতলা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, সব চৌরঙ্গি পর্যন্ত একদম পরিষ্কার করতে হবে। আর দেবু আমাকে বলে দিয়েছে যে না, উত্তর বলেছি, দক্ষিণ তো জানি আমি, বালিগঞ্জ, রাসবিহারী, ভবানীপুর। আমি জানি ভবানীপুরে তো আমরা জিতবো, ওই জন্য তো দণ্ডি গ্রামে যাচ্ছে, ওখানে আমি হারাবো।
হাফ লাখ ভোটে হারাবো, হাফ লাখ ভোটে হারাবো, চিন্তার কোনো কারণ নেই। ভালো করে লড়ুন। ভারত মাতা কি, ভারত মাতা কি জয় শ্রী রাম। এবারে মোদী সরকার আসবার পর প্রথমবারও মন্ত্রী ছিলেন, এবারও মন্ত্রী আছেন বিখ্যাত গায়ক বাবুল সুপ্রিয়। এবারেই এ পাড়াতেই তার জ্যাঠার বাড়ি, এবারেতেই এ পাড়াতেই তার পিসিমা বাড়ি। ওর বাবাও আমার খুব বিশেষ বন্ধু। আপনাদের সবাইকে থ্যাংক ইউ অনেকক্ষণ ধরে আপনাদের সবাইকে আমার নমস্কার। মঞ্চে সব অত্যন্ত আমাদের বিজেপির অত্যন্ত সব ডাকাবুকো নেতারা বসে আছে, উচ্চ পদস্থ এবং জননেতা যারা, যারা এমনি ছুটকুকুটকু নেতা বলবো না, যারা তোলাবাজি করে নেতা হন, ভয় দেখিয়ে নেতা হন, সিন্ডিকেট করে নেতা হন, তাদের কথা বলবো না। যারা অ্যাকচুয়ালি জনগণের সঙ্গে থেকে, জনগণের সঙ্গে মিশে, জনগণের ভোটে জিতে যারা নেতা হন, সেরকম আমার সঙ্গে পরপর বসে আছেন। যেমন দিদি কখনো হারেননি এখানে, ডান দিক থেকে বসে আছে বিজয় ওঝা, সবেদিকে চমকার বারবার, আমার সবসময় যেতে। আমাদের শুভেন্দু অধিকারী, ওরা আমার বার্থডেটা আবার সমান, দুজনেই 15 ডিসেম্বর, সালটা আর বলছি না কারণ দুজনেই 32 রানে। তো প্রদীপটা রয়েছে, প্রদীপটা রয়েছে, হ্যাঁ প্রদীপটা কোনোদিন হারিনি, প্রদীপটা হারিনি। মুকুলদা সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই, একটা জোরদার হাততালি হয়ে যাক। আমাদের সব্যসাচিতা রয়েছেন, উনি রোদ্দুর থাকলে চশমাটা বলতে হয়ে যায়, রাত্রিবেলা সাদা। অশোক দিনটা আমি আগেই বলেছি, এখন ইনকাটার টিমে মিডিল স্লাম খেলতে হবে, বাকি সব ক্যাচ শিবের হাতে চলে গেছে। পরপর দাদারা সব বসে আছেন, আর সজল মিত্র, সজল ঘোষ, সরি ঠিক আছে ভাই, কোনো ব্যাপার না, বিয়ে হলে অনেকে সারম্যান চেঞ্জ হয়ে যায়। তো আমি এই পাড়ার এই ছেলে নবকৃষ্ণ বইতে সকালবেলা গিয়ে আলুরদম খেতাম, এই পাড়াটাতে ক্রিকেট খেলতাম, সোজা স্ট্রেট ফাইট মারলে একদম সামনের বাড়িটায় গিয়ে ছক্কাওয়াতি কর্নারে। জ্যাঠাবাবু ভালো আছো তো? বলবে একদিন আমার নাম করেছি জ্যাঠাবাবু। আমার কাকারা সবাই কর্নারের বাড়ি, ডক্টর কনকচন্দ্র বড়াল, ওইখানে আমার বাবাও বড় হয়েছে, ওইটাই বাড়ি আমাদের। বাঁদিকে নটবর দত্ত রোড, নটবর দত্ত হচ্ছে আমার মায়ের নিজের দাদামশাই, যিনি একসময় ব্রিটিশ আমলে কাউন্সিলর ছিলেন। বাঁদিকে ওই গলিটা দিয়ে সোজা ঢুকলে অনেক দিনের অন্নপূর্ণ পুজো হয়। কাজে এখানেই আমি আসতাম, কোন দোকানে চাউমিনে সর্ষের তেল আগে থেকে দিয়ে শুকিয়ে রাখে কি না সব জানি। কাজে এখানে 7-0 নয় 11-0ই করতে হবে আমাদের। হ্যাঁ না 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 না, আমি ওটা বলছি না, আপনি নর্থ ক্যালকাটাই বলেছেন, তার সঙ্গে আরও 10টা 4টে আমি জুড়ে দিলাম, পাড়ার ছেলে বলে 4টে ভাও দিলাম। হ্যাঁ, আর উনি 7টা ঠিকই বলেছেন, নর্থ কলকাতা 7টা বলেছেন, বাকি তো আরও 7টা জুড়লে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে তো আগলিবার 200 পার, ওটা তো বলাই আছে। খালি আমি পাড়ার ছেলে চাউমিন নবকৃষ্ণ গুই সব বললাম বলে 4টে ভাও জুড়ে দিলাম, এমনি 11 করে। খালি খেলা হলে তো 11 জনকে লাগবে, কিন্তু আমরা খেলবোই না দিদি, আমরা খেলবোই না। আমরা খেলবো কেন? আপনি গোলরক্ষক হলে যে স্ট্রাইকার গোল করবে সেও ক্রেডিট পাবে। এমনি যদি গোলকিপার হয়, যে গোল খাবার জন্য দাঁড়িয়েছে, গোল করে লাভ কি? ভালো গোলকিপার হবে, ভালো গোলকিপার হবে, ডান দিকে বলবো, ডান দিকে বল মারতে যাবো, সে ডান দিকে ঝাঁপাবে, তবে না গোল করে লড়াটা আছে। হ্যাঁ, আমি ডান দিকে ইনস্টেপে মারবো বলে আউটস্টেপে মারবো, সে ঠিক বুঝে যাবে বলটা কোন দিকে যাবে, তবে তো গোলকিপার। দিদি গোল বাঁচাবেন, আমরা গোল করবো কেন? অত বাজে স্ট্রাইকার নেই, খেলবোই না, যাও খেলে নিয়ে নেই, কিসের খেলা হবে? না খেলবোই না তো কিসের খেলা হবে? হ্যাঁ হ্যাঁ, ভালো গাও তো তুমি ভাই। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। একটু বয়স হয়ে গেছে, পরে দেখা যাবে। যাই হোক, শুনুন, আপনাদের একটা কথা বলে দিই, বেশিক্ষণ বলবো না, সবাই বসে আছেন। আমাদের এইটুকুনি বলবো যে আজকে আপনারা টিভিতে দেখেছেন, পশ্চিমবঙ্গের এটা রাজনীতির এই ভাষা হওয়া উচিত না। আমাদের বিরোধী হতে পারে, আমরা সারা ভারতবর্ষে তাদের দুর্নীতির বিরুদ্ধে লড়ছি, তাদের নীতিহীনতার বিরুদ্ধে লড়ছি, তাদের নীতি নিয়ে সব কিছুর বিরুদ্ধে লড়ছি, কিন্তু কংগ্রেসের বিধানচন্দ্র রায় ছিলেন, নিশ্চয়ই কিছু করেছিলেন, তাই জন্য তাকে মানুষ শ্রদ্ধা করে। তো এই 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 পশ্চিমবঙ্গে কিন্তু অত্যন্ত শিক্ষিত সিদ্ধার্থ শঙ্কর রায় ছিলেন। এটা আলাদা কথা যে ইন্দিরা গান্ধী যে এমার্জেন্সি করেছিলেন, তার ড্রাফটটা সিদ্ধার্থ শঙ্কর রায় করেছিলেন। এমার্জেন্সি যেটা কালা কানুন, যেটা ভারতবর্ষের ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে, দেশের ইতিহাসে সবচেয়ে কালো অধ্যায়, সেই কালো অধ্যায়ের লেখাটা, পুরো ড্রাফটটা সিদ্ধার্থ শঙ্কর রায় বানিয়েছিলেন। তারপর আমরা বুদ্ধবাবুকেও দেখেছি, কিন্তু এই ভাষা কারণে বলতে শুনিনি। আজকে যে ভাষা উনি ব্যবহার করেছেন, এটা তৃণমূলের নেত্রী, তৃণমূল যে স্ট্যান্ডার্ড নিজেদের জন্য তৈরি করেছে,
তার নেত্রীর ভাষা, এটা বাঙালির ভাষা নয়। এটাই আপনাদের বলতে চাই, এই পলিটিক্যাল ডিসকোর্সটা আমাদের চেঞ্জ করতে হবে। দিস ইজ নট দ্য ওয়ে টু ডু। এখান থেকে ফেরার সময় আমি তখন গাড়িটা আমার অনেকক্ষণ ধরে, প্রায় 1 ঘন্টার বেশি দাঁড়িয়েছিল বলে আমার গাড়ি থেকে নামতে হলো। সামনে দেখলাম মারামারি হচ্ছে, তার আগে সমস্ত মানে ইট পাটকে ছোড়াছড়ি হয়েছে, জুতো ঝাড়ু, মানে এরা নিজেদের মধ্যে জুতো ঝাড়ু নিয়ে নিশ্চয়ই মারামারি করে, নাহলে এত জুতো ঝাড়ু একসাথে পেলো কোথায়? আমি যদি সত্যি ভেবে দেখুন, আপনাকে যদি হঠাৎ বলি যে 10টা 20টা ঝাড়ু নিয়ে আসুন, বাড়িতে দৌড়োদৌড়ি শুরু হয়ে যাবে। 20টা জুতো আনতে পারবেন না, কারণ সব বাবা বলবে আমার জুতো নিলি কেন, কাকা বলবে আমার জন্য। একদম পিওর বাঙালি ছেলের মতো কথা বলছি, আপনাদের পাড়ার ছেলে, খুঁজেই পাবেন না। নিশ্চয়ই ঝাড়ু জুতো এসব নিয়ে লড়ালড়ি করে, বাড়িতে ইট জমায়। বড়দিন আগে একটা রবি ঘোষের ক্যারেক্টার ছিল, সে ইট বিক্রি করতো মোহনবাগান ইন্টারনাল মাঠের পাশে। হ্যাঁ, তো কি মোহনবাগানের মেয়ে না, তো সেই সময় দেখেছিল এইটা যে ভাষাগুলি বলছেন আজকে প্রধানমন্ত্রী, আমরা সোশ্যাল মিডিয়ার ভাষায় যেটাকে বডি শেমিং বলি, এই ধরনের কথাবার্তা যারা বলে। আমি একটা আপনাকে শুদ্ধ ছোট একটা এক্সাম্পল দিই। আজকে উনি যা যা বলেছেন না, আমরা ভদ্রতার খাতিরে ওটাকে অসত্য বলছি, যে উনি অসত্য কথা বলেন। কেন অসত্য কথা বলছি, অসত্য কথাটা কেন ব্যবহার করছি? কারণ উনি একটা সাংবিধানিক জায়গায় বসে আছেন। সেই জন্য সাংবিধানিক জায়গায় বসে তিনি কনস্টিটিউশনের শপথ নিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীকে ওই ভাষায় কি করে আক্রমণ করতে পারেন? এই সংস্কৃতির জন্য কিন্তু বাংলাকে পৃথিবী চেনে না। আমাদের একটা গর্ব আছে, আমাদের একটা অভিমান আছে। অভিমান মানে হিন্দিতে অভিমান, যেটাকে বলে যে একটা আত্মবিশ্বাস আছে, যে আমাদের লিটারেচার দেখুন, আমাদের গান বাজনা দেখুন, আমাদের খেলাধুলা দেখুন। খেলাধুলো যদি দেখেন, চুনী গোস্বামী ভারতবর্ষের সর্বকালের সর্বসেরা ফুটবলারকে, চুনী গোস্বামী ছাড়া সেকেন্ড কোনো লোক নেই। হ্যাঁ, আপনারাও জানেন। সেই গোষ্ঠপাতে আমাদের কি নেই, বাঙালিদের কি নেই? কিন্তু এই 34 বছর বাম শাসন, তারপরে এই 10 বছরের যে তৃণমূলের শাসন, বাংলাকে যতটা নিচে নিয়ে যাওয়া যায় ততটা নিচে করেছেন। আজকে বাংলা মানে বাংলার বাকি জিনিসগুলো আপনি ছেড়ে দিন। যখন বামপন্থীরা ছেড়ে গেছিল, তখন টোটাল লোনের অ্যামাউন্ট কোথায়, আমাদের রাজ্যের ঘাড়ে যে দায় ছিল, সেটা অ্যারাউন্ড 190 লক্ষ, কত ছিল? 1,90,000 কোটি টাকা। সরি, এত শূন্য আছে যে মাঝে মাঝে ভুলি। 1,90,000 কোটি ছিল, আজকে সেটা 5 লক্ষ কোটিতে দাঁড়িয়েছে। দিদি যদি সবই ভালো করতেন, তাহলে এইরকম ভাবে লাফিয়ে বাংলার গাড়ি দায়টা চাপলো কেন? অথচ দেখুন যে টাকাগুলো আসছে, সেই টাকাগুলো সব চুরি হয়ে যাচ্ছে। আপনি বলুন যে উনি ভাতা দিচ্ছেন কিছু, আজকে স্বাস্থ্য সাথী নিয়ে অনেক কথা হচ্ছে। ভাই, ধোঁয়াটা এখন চালিও না, ওটা পটাশিয়াম পারমাঙ্গানেটের মতো একটা কালার হচ্ছে, কোনো বিশ্বাস দিতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, যাই হোক, একটু পরে জ্বালিয়ে চলে যাবো, তবে খুব ভালো লাগবে। হ্যাঁ, হ্যাঁ। তো এত টাকা কেন্দ্র থেকে আসে, সেই টাকাগুলো জায়গা আমি দিদিকে বলবো, একবার যান তো আপনি আমফানে, যেখানে ছাদ উড়ে গেছিল, সেখানে একবার গিয়ে দাঁড়িয়ে বলুন তো আপনার কথা, মানুষের উপকার করেছিল, দেখুন কি অবস্থায়। গাড়ি নিয়ে যেতে পারবেন, যাবেন নিজের ইচ্ছায়, বেরোতে পারবেন না, কারণ ওটা পাবলিকের ইচ্ছা। হ্যাঁ, বেরোতে পারবেন না, আইনকে আপনার ইচ্ছে পেয়ে জানা বন্ধ জায়গা, ওইখানে যেতেই পারবেন না। আপনি গিয়ে দেখুন একবার কি অবস্থা করেছে। একটা জিনিস সামান্য আপনাদের একটা উদাহরণ দিচ্ছি, পলিটিক্স করার দরকার নেই, আপনি লজিকটা ভেবে দেখুন। প্রত্যেক বছর একটা কি বিজনেস সামিট হয়, তো বড় বড় গেট লাগে, যেমন দিদি সমস্ত হসপিটালগুলোর ভেতরে মৃত্যুপুরী, কিন্তু বাইরে দেখুন সুন্দর গেট, তাতে লাল নীল আলো, সমস্ত নানা রকম আলো লাগানো, হ্যাঁ সব লাগানো, কিন্তু ভেতরটা মৃত্যুপুরী। প্রত্যেকটা মেডিকেল কলেজ, গ্রামে গঞ্জে কোথাও কোনো মেডিকেল কলেজ নেই, সমস্ত রোগীদেরকে সেই জন্যে গ্রাম মানে সমস্ত জেলা থেকে কলকাতার হাসপাতালে তাদেরকে রেফার করতে হয়, এবং রাস্তাতেই বহু মানুষের জীবন চলে যায়, তারা কলকাতায় পৌঁছলেও তারা বেড পায় না। স্বাস্থ্য সাথী নিয়ে তো কথা বলছে, আপনারা জানেন যে প্রাইভেট হসপিটালে কত কোটি টাকা উনি বাকি রেখে দিচ্ছেন। প্রাইভেট হসপিটালে আপনি গিয়ে দেখুন, আপনাকে ফেরত পাঠিয়ে দেবে, তারা অ্যাকসেপ্ট করবে না। প্রত্যেকটি প্রাইভেটের, একদম সত্যি কথা বলছি আপনাদের, রাজনীতি করার দরকার নেই, এটা ফ্যাক্ট। আপনি ব্যুরোক্র্যাটদের জিজ্ঞেস করুন। নবান্নের যে নবান্ন থেকে একটু দূরেই আমার ফ্ল্যাট আছে, ওখানে দিদি, যাই হোক, তো ওখানে আপনি ব্যুরোক্র্যাটদের জিজ্ঞেস করুন, তারাই বলবে যে দাদা টাকা নেই, কোষাগার খালি, যেটুকুনি ছিল সেটা তো বোলপুরের শান্তিনিকেতন না, এখানে শান্তিনিকেতনে চলে গেছে। সেখানে তো আবার কি আর বলবো, কৃষ্ণ হলে পরে কে যায় শ্রীগড়ে, সেটা দেখা যাবে, আর নামটা নাই বা বললাম। কিন্তু একটা সামান্য জিনিস ভেবে দেখুন, প্রতি বছর গ্লোবাল সামিট হতো তো, যে ব্যবসায়ীদের আজকে উনি গালাগালি করছেন, সে যত বড়ই হোক, রিলায়েন্স হোক, আদানি গ্রুপ হোক, যাই হোক, যাদের গালাগালি করছেন, তাদের সবাইকে
ওনারা রিকোয়েস্ট করে পশ্চিমবঙ্গে নিয়ে এসেছিলেন তো। এমন কোনো ব্যবসায়ী নেই, বড় এন্টারপ্রেনিয়ার নেই, শিল্পপতি নেই যাকে দিদি এই গ্লোবাল সামিটটা কি করেন তাকে, সে কি বাংলা সামিট কি দাদা কি নাম জানো, কি সামিট ওটা আগে কিছু করেন, পিসিপিএস আচ্ছা বেঙ্গল একটা কিছু করেন, যাই হোক তাদের সমস্ত শিল্পপতিরা আছেন। আমাকে একটা জিনিস বলুন, সেই এত বড় বড় শিল্পপতিরা বড় বড় 5 স্টার হোটেলে নিশ্চয়ই সুইটে থাকেন, দুদিন থাকলে তাদের 2-3 লাখ টাকা খরচা হয়। তারা আসবার সময় বদি আছে অরূপ বিশ্বাস নাম করে বলছি, এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকেন, তাদেরকে বড় মিষ্টির হাঁড়ি দিয়ে বরণ করেন, আসবার সময় কাশ্মীরি শাল দেন, ফেরার সময় ঢাকাই শাড়ি দেন, মানে একজনের পেছনে বেশ কয়েক লক্ষ টাকা খরচা হয়। তারপরে দিদি আধে যেহেতু বড় উনি তো সিটের উপর হেঁটে হেঁটে নিজেই আনছে, কারোকে বলার সুযোগ দেন, এদিক থেকে এদিক যান, এদিক থেকে এদিক যান, আমার ট্রেডমিলে হাতটাতে বাজেট বানিয়ে দিই। এই দেখুন আমি বাজেট, এই আমি ডান দিক থেকে বাঁধিয়ে গেলাম, আমার বাজেট হয়ে গেল। আমি এখানে বাঁ দিক থেকে ডান দিক গেলাম, একটা কবিতা লেখা হয়ে গেল। তারপরে আমি এখান থেকে আবার বাঁ দিক থেকে ডান দিক গেলাম, আমার প্রচুর সিডি, আবার সবকটা সিডি নাকি প্ল্যাটিনাম গতকাল বলেছেন। আমরা তো গান বাজনা করিনি, প্ল্যাটিনাম কাকে হয় জানি না। এবারে দেখুন তারা এই এতজন শিল্পপতি এত বছরে পশ্চিমবঙ্গে 1 টাকা বিনিয়োগ কেন করলো না আমাকে বলুন? কোনো সত্যতা তো থাকার কথা নয়। যখন আপনি এখানে এসেছেন, আপনাকে আমি রাজনীতির কথা বলছি না, সিম্পল লজিকের কথা বলছি। অনেক টাকা আপনি খরচা করেছেন তার পেছনে, তারা প্রত্যেক বছর এসছে, 5 স্টারে থেকেছে, কেন তারা 1 টাকা বিনিয়োগ করলো? কেউ বিনিয়োগ করলো না। এমনকি রাজারহাটে যে বিনিয়োগগুলো হওয়ার কথা ছিল সেগুলো বন্ধ হয়ে গেল। কেন হলো একটু রিভাইন্ড করুন, আপনাকে নামোদায় চলে যেতে হবে। প্রথমে আপনি যদি 100 টাকা নিয়ে আসেন, প্রথমে আপনাকে এমন কারোকে খুঁজতে হবে যে তৃণমূলের কোনো বড় মেজো সেজো বর্দা শেষদা নারদা সারদা কারোকে একটা খুঁজে দেবে। সেই দাদা প্রথমে কিছু টাকা নেবে, তারপরে সে আলাপ করিয়ে দেবে, বাড়ি অ্যাপয়েন্টমেন্ট করে দেবে ভাইপোর সঙ্গে, ভাইপো আবার খানিকটা নেবে, তারপরে ঠিক হবে যে আপনি ব্যবসা করবেন কি না করবেন। অর্থাৎ 100 টাকা আনলে 60, 65, 70 টাকা ওইখানেই খরচা হয়ে যাবে। কেন আসবে মানুষ? এবং খালি হাতে টাকা খুঁজে দিলে তো হবে না। ইকোনমিক্স বলছে যদি আপনি মানুষকে রোজগার না দেন, যদি স্পেন্ডিং পাওয়ার না হয়, যদি স্পেন্ডিং না হয়, তাহলে কখনো জিডিপি গ্রোথ হবে না, কখনো বাড়বে না। আমরা পশ্চিমবঙ্গে এরকমই একটা সরকার আনতে চাই যেটা মানুষের টাকায়, যেখানে মানুষের কাজ হবে। এই সিন্ডিকেট কাটমানি এই গল্প বন্ধ হবে সব জিনিসে। মুখ্যমন্ত্রী যদি মুখ্যমন্ত্রীর ভাষা না বলেন, মুখ্যমন্ত্রীর ভাষা না বলেন, তাহলে মুখ্যমন্ত্রীর কাজ করবেন কি করে? এটা আমাকে বলুন তো। আপনি ক্রিকেট মাঠে গিয়ে একটা বড় ফুটবল নিয়ে গেলেন, এই অশোক দিন্দা বসে আছে, একটা বড় ফুটবল নিয়ে গেলেন, যেহেতু চারদিকে অনেক খাঁজ থাকে, ভালো করে হাতে গ্রিপ পাবো, ওইটা দিয়ে বল করবো। আপনি বল করতে পারবেনই না, কারণ ওটা তো খেলা নয়। মুখ্যমন্ত্রী যদি এই ভাষায় কথা বলেন, তাহলে কাজটা ভালো হবে কি করে? এবং সেই জন্য চারদিকে দৈত্য দানবকে উনি বড় করেছেন। আজকে বেশি কিছু বলার নেই, আপনাদের কাছে এইটুকুনি বলবো, আপনার 34 বছর, অনেক মুকুলদা বসে আছেন, সবাই বলবেন, আমি এইটুকুনি বলবো যে মানুষের টাকায় যাতে মানুষের কাজ হয়, সেই জন্যে তৃণমূল কংগ্রেসকে বঙ্গোপসাগর নয়, আরব সাগরে ছুঁড়ে ফেলবে, যাতে মানুষের টাকা যেখানে থাকে তার কাছাকাছিও যাতে তারা পৌঁছতে না পারে। কারণ SMS-এও এরা এক্সটর্শন করে, জেলে বসেও এরা তোলাবাজি করে। এই CPM বাংলার কোনো ভালো করেনি। একটাই যদি ভালো করে থাকেন, সেটা গণশক্তির একদিনের একটা কাগজ বেরিয়েছিল, সেই কাগজে ব্যানার্জি পরিবার ওই আমাদের হরিশ চ্যাটার্জির রাস্তাটাতে কতগুলো বাড়ি, এই যে বললো 10 লাখ টাকা দিয়ে বলছে এখানে তোমার বাড়ি হবে, কতগুলো বাড়ি নিজের নামে করেছে, 21টা না 22টা। এই আমাদের শুভেন্দুবাবু তো একদম এক্স্যাক্টলি বলে দেবেন কটা দাদা, 22টা 23টা 26টা কটা, 35টা, সরি 35টা। আপডেট করলাম, আমার অটো আপডেটে থাকে না, জন্য জিজ্ঞেস করি আমি আসলটা পেয়ে যাই। আর 4 বছর ধরে আমি আসানসোলে কয়লার বেড প্রধান, আমি বিশ্বাস করুন অনেক 100 কোটি টাকা কামাতে পারতাম, কিন্তু তখন থেকে বাইকে করে রাত্রিবেলা গিয়ে বাইক চালাই, আপনারা দেখেছেন টিভিতে, বাইক চালিয়ে মোবাইলে ভিডিও করতাম। আজকে সব কটা ওখানে গ্রেপ্তার হয়ে গেছে, যত বড় বড় ফিস ছিল সব গ্রেপ্তার হয়ে গেছে। এগুলো আপনারা জানেন তো, লালা বিনা মিশ্র সব ওইখানে আসানসোলে যত বড় বড় কয়লা বালি সব আছে, সব গ্রেপ্তার হয়ে গেছে, সমস্ত গ্রেপ্তার হয়ে গেছে। আমার ওপর তো আরো বিরাট বড় ডেঞ্জারাস হয়ে গেছে ব্যাপার হয়ে গেছে। আমি যে কিশোর কুমারের গানগুলো স্টেজে গাই, তার মধ্যে কল্যাণ জানানি যখন খুব ছোট ছিলাম, এখনো ছোট আছি, তখন আরো ছোট ছিলাম, 1993-তে অমিতাভ বচ্চনের ট্যুরে গেছিলাম আমেরিকা, তখন আমাকে স্টেজে ও সাথী রে তেরে বিনা ক্যা জিনা এই গানটা গাইতে হতো। গানটার কথাগুলো কি? ও সাথী রে তেরে বিনা ক্যা জিনা, ফুলো মে গলিও মে স্বপ্নো কি কলিও মে তেরে বিনা কুছ কহি না, তাই তো? মানে তোমাকে ছাড়া আমার চলবে না। কিন্তু গানটা শুরু হচ্ছে কি দিয়ে? এক তো লাইনগুলোই ডেঞ্জারাস, গানটা আবার শুরু হচ্ছে লালা লালা দিয়ে, লালা লালা ওটা দিয়ে শুরু হচ্ছে। আমার ফেভারিট গানটা আমি আসানসোলে কখনো গাইতেই পারিনি, কারণ ওটা ভুল বোঝা যেত। ওই গানটাকে সম্বল করেই আমাকে
এমন কিছু ব্যবস্থা করতে হয়েছে। 4 বছর ধরে আমি পীযূষ গোয়েলজি যখন কয়লা মন্ত্রী ছিলেন তখনও ওনাকে আমি আসানসোলে নিয়ে এসেছিলাম। এটার জন্য আপনারা চাইলে একটুখানি হাততালি বাড়াতে পারেন, কারণ ভ্রষ্টাচারের বিরুদ্ধে লড়াইতে এবং আমাদের গৃহমন্ত্রী একে একে উইকেট ফেলছে, একে একে উইকেট করছে। বাই দ্য টাইম গিয়ে আমাদের ভোট আসবে ততদিনে দিদিকে রিটায়ার্ড হার্ট হতে হবে। রিটায়ার্ড হার্ট এই জন্যই, কারণ আমরা কিচ্ছু করবো না, যা হার্ট করার মানুষই করবো। এবং সেই জন্যে আপনারা সিপিএমকে সুযোগ দিয়েছেন, আপনারা তৃণমূল কংগ্রেসকে সুযোগ দিয়েছেন, এবারে বিজেপিকে সুযোগ দিন, যাতে মানুষের টাকায় আপনারা নিজেদের ভালো যাতে নিজেরা বেছে দিতে পারেন। পাড়ায় যে কাজ হবে সেখানে 100 টাকা এলে যেন 100 টাকার কাজ হয়, তার বেশিরভাগ টাকাটাই যেন ড্রেন দিয়ে অন্য কোথাও চলে না যায়। আমাদের পশ্চিমবঙ্গে আর যেন কোনো পিসি, আর যেন কোনো ভাইপো এসে আমাদের উপর অত্যাচার না, মানুষের উপর অত্যাচার যেন না করতে পারে, এটাই আপনাদের বলবো। আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাবো। সজল খুব সাহসী ছেলে, তাই সজল নিচে কেন আছো তুমি? আজকে তো তুমি ওপরে উঠলে, এখানে এসো। এতদিন নিচে ছিলে, ভুল জায়গায় ছিলে, চিরকাল নিচেই থেকে যেতে, আজকে কারেন্ট জায়গায় এসছো, এখন উপরে ওঠো। এখনই তোমার উপরে ওঠার সময়, তাড়াতাড়ি উপরে ওঠো। সজল এখানে এমন ব্যাপার করলো, মনে হলো আমাকে, শুভেন্দুবাবুকে, বাবাকে, ফকুলদাকে, আমাদেরকেও বিজেপি জয়েন করবে। বড় বড় এমন লাঠিওয়ালা পতাকা এনেছিল যে সজল সাহসী ছেলে, আমাকে ওকে অনেকদিন থেকে চিনি, তুমি কি আট ব্যস্ত দাঁড়াও, হ্যাঁ। সিটি কলেজে যখন আমি পড়তাম, সে অনেক বছর আগে, তখন থেকেই ওইখানে ঘোরাফেরা করতো। তখন কিরণময় নন্দ মৎস্যমন্ত্রী ছিলেন, তার ভাইপো ছিল কি যেন শঙ্কর নন্দর সঙ্গে ঘুরে বেড়াতো। তখন পলিটিক্সে আসার চেষ্টা করছে, সেই সিটি কলেজ থেকে চিনি, অনেক সিটি কলেজের প্রোগ্রাম ওর সঙ্গে করেছি, এবং খুব সাহসী ছেলে। যাওয়ার সময় দুষ্টুমি করে এটা খালি বলে যাবো, আমার কাছে একটা খুব ভালো জিএসডি আছে, জার্মান শেপার্ড কুকুর আছে, দারুণ এটা। এক মিনিট ভাই, ইচ্ছা আমি বাঁচিয়ে ফেলে, এক মিনিট দাঁড়াও না ভাই, শেষ করে নিয়ে তারপরে হাততালি বাজাও। কখনো কোনো রাজনৈতিক নেতা কাজ শেষ করার আগে হাততালি দেবে না, ওই জন্যই পশ্চিমবঙ্গের এই অবস্থা। শেষ করি, তারপরে তুমি হাততালি দিও, কথা বললো, ভেরি গুড। খেলা হবে, কিন্তু এখানে এই খেলা না। যাই হোক, ও এক সাহসী ছেলে। আমার কাছে একটা দারুণ জিএসডি আছে, সেই মানে অ্যাসিস্ট্যান্টটাকে দেখলে যেখানে দেখে, আর লোকে আমাকে ছেড়ে ওর অটোগ্রাফ নেয়, আমি ওকে শিখিয়েছি করে আমাকে দিতে হবে। তো সেই কুকুরটা ও আমাকে নিয়ে গেছিল দিদির পাড়ায়, কালীঘাটে দিদির পাড়ায়, একদম দিদির বাড়ির উল্টো দিক থেকেই একটা একজনের বাড়ি থেকে আমি ডগিটা নিতে এসেছিলাম। লোকে ভেবেছিল যে আমি তৃণমূল জয়েন করতে যাচ্ছি, আমি বললাম না দাদা, এই গলিতে আমি অন্য কারণে ঢুকেছি। তো সাহসী ছেলে, ওর জন্য একটা জোরদার তালি দিন। আর ওকে সবসময় বলুন যে আজ থেকে ওর উপরে ওঠার দিন, নিচে দাঁড়িয়ে থাকার দিন শেষ হয়ে গেছে। পায়ে হাত দিয়ে বলো, তোমার বয়স বেড়ে যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আপনাদের পাড়ার ছেলে, এই অঞ্চলের ছেলে, আসতে পেরে দারুণ লাগলো। অনেক অনেক ধন্যবাদ। একবার বলে দিন, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। নর্থ ক্যালকাটায় অন্ধকার গড়িয়ে আছে, ভূত ব্যক্তি দেখলে জয় শ্রীরাম বলবেন, কিচ্ছু করতে হবে না, নিজেরাই গাড়ি থেকে নেমে এসে আপনাদের তাড়া করবে। আরো জোরে বলবেন, পালিয়ে। থ্যাংক ইউ। বাবুল সুপ্রিয়কে ধন্যবাদ। এবারে বক্তব্য রাখবেন সারা ভারত বিজেপির সহসভাপতি এবং লড়াকু মানুষ, মানে একটা সময় মমতা ব্যানার্জি হয়েছে, যার পেছনে অনেক হাত ছিল মুকুল রায়, সেই মুকুল রায় বক্তব্য। প্রথম হচ্ছে, এখানে অশোক দিন্দা বসে আছে। অশোক দিন্দা খুব বড় মাপের ক্রিকেটার। শুধু অশোক দিন্দাকে সামনে রেখেই বলছি, ক্রিকেট মাঠে যখন খেলা হয় না, তখন কোন বলটা ছাড়তে হবে আর কোন বলটা খেলতে হবে, এটা কিন্তু জানতে হবে। সুতরাং আমি অনেকক্ষণ ধরে আপনাদের সভা হচ্ছে, একদম টানা প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে সভা হচ্ছে। স্বাভাবিকভাবেই আমি বক্তৃতা দেওয়ার ভারাক্রান্ত করব না। মঞ্চে একদম ডান দিকের কোনায় প্রীতম রয়েছে, ডাক্তার মজুমদার রয়েছে, প্রাক্তন সভাপতি এখানকার এই জেলার রয়েছে, তারপরে দীনেশ রয়েছে, তারপরে বড় ক্রিকেটার অশোক দিন্দা, ক্রিকেটার হিসেবে বড় ক্রিকেটার, এবং পেস বোলিংয়ে
ভারতবর্ষের যারা যারা একটা জায়গা নিয়েছে সেই জায়গাটা কিন্তু অশোক দিন্দা বাংলার ছেলেরও নিয়েছে। পাশে সব্যসাচী দত্ত আর আরেকজন রয়েছে বাবুল সুপ্রিয়, যে কখন প্রথমবার মন্ত্রী হয়েছে, দ্বিতীয়বারও মন্ত্রী হয়েছে। এবার মন্ত্রী হওয়ার আগে ওর সাথে আমার 2-3বার দেখা হয়েছে। সেই সময় আমাদের মধ্যে ভারতীয় জনতা পার্টির মধ্যে কোন সিট জিতবো কোন সিট জিতবো না কি হবে বলতো, আমি কিন্তু সবসময় দাঁড়িয়ে বলতাম যে তুমি 2.5 লাখ ভোটে জিতবে, এবং যে কোনো কারণেই হোক, যে কারণেই হোক, আমি কিন্তু এই ভোটের অঙ্কটা একটু একটু বুঝি। 2.5 লাখ ভোটে জিতেছি এবারও। পাশে আমার বহুদিনের বন্ধু প্রদীপ ঘোষ বসে রয়েছে, তার পাশে রয়েছে আমাদের এক্স ডেপুটি মেয়র কলকাতা কর্পোরেশন মীনা দেবী পুরোহিত। তারপরে শিবাজি, যাকে আমি এখানে নিয়ে এসে চেষ্টা করে দলে শুধু জয়েন করাইনি, আমি অন্যান্য অনেকের মধ্যে একজন ছিলাম যে এই জেলায় ওকে যেন দায়িত্ব দেওয়া হয়। আর এদিকে আমাদের অনুপম রয়েছে। আর সব খেলায় না একটা করে নক্ষত্র থাকে, উজ্জ্বল ও নক্ষত্র। এখন এই মুহূর্তে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির সবচাইতে উজ্জ্বল নক্ষত্র আমার অনুজ প্রদীপ শুভেন্দু রয়েছে বসে। স্বাভাবিকভাবে এটা কারোর ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু এটা আপনি জেনে রাখুন, উজ্জ্বল নক্ষত্র। রাজীব বলে গেল, শুভেন্দুও বলেছে, একটুখানি বলেছে। আমি আজকে বক্তৃতা বাড়াবো না, শুধু সবাইকে বলতে হবে একটা জিনিস মাথায় রাখতে হবে, জিতবো করলে হবে না, জিতে দেখাতে হবে যে আমরা জিতেছি। একটা জিতবো ভাব হচ্ছে, কিন্তু জিতবো নয়, জিততে হবে। 200-র ওপর আসন পেতে হবে যে ক্ষেত্র প্রস্তুত আছে, সেই ক্ষেত্র থেকে সরে যাবার কোনো জায়গা নেই। ক্ষেত্র ধরে লক্ষ্য ঠিক রেখে এগোতে পারলে কিন্তু 200-র ওপর আসন নিয়ে ভারতীয় জনতা পার্টি এবার পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবে। দেখুন, যে ভাষায় কথা বলছেন বাংলার মুখ্যমন্ত্রী, সমস্ত সামাজিক শিষ্টাচার, কৌলীন্য সমস্ত ভেঙে পড়ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমি শুধু বলবো, ভোটের বাক্সের জবাব দিতে হবে, 200-র ওপর আসন নিয়ে আমাদের জিততে হবে। সজল জয়েন করলো, সজল আমি ওকে দীর্ঘদিন ধরে চিনি। সজল কিন্তু কাজ করার লোক, ওকে টাস্ক দিলে ও কিন্তু সেই টাস্ক পূরণ করে। কিন্তু স্বাভাবিকভাবে সজলকে নিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা নেতৃত্ব আছেন, তারা কিভাবে ব্যবহার করবেন এটা তাদের ব্যাপার। কিন্তু আমি বলবো, সজলকে দায়িত্ব দিয়ে কাজ দিলে ও ডেফিনেটলি আপনাদের টাস্ক। এই অবস্থা দাঁড়িয়ে আর বক্তৃতা বাড়াচ্ছি না, কারণ আপনারা প্রায় 2.5-3 ঘন্টা ধরে এখানে আছেন, 4 ঘন্টা ধরে এখানে আছেন। সুতরাং স্বাভাবিকভাবেই আপনাদেরও ধৈর্যের চিঠি করছে। শুধু একটা কথা বলবো, আজ আর কয়েকদিন এর মধ্যে নির্বাচন ঘোষণা হবে। অতএব এই নির্বাচন ঘোষণা হয়ে গেলে এইসব চমকানি ধমকানিও কিন্তু আর থাকবে না। অতএব মাথায় রাখুন যে একটু সাহস করে এই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে, তাহলে নিশ্চিত করে বলছি আমাদের ভারতীয় জনতা পার্টি এবারে 2/3 সংখ্যাগরিষ্ঠ নিয়ে এবার বিজয়ী হবে। ধন্যবাদ, নমস্কার। স্বাভাবিকভাবে সবাইকে বলি জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমি আমাদের মুখ্যমন্ত্রী যারা হিন্দি বলেন, গুজরাটি বলেন, রাজস্থানী বলেন, গুরুমুখী বলেন, নেপালি বলেন, উর্দু বলেন, সবকে বহিরাগত বলে দিচ্ছি। এই সভাটা শেষ করবেন হিন্দিতে ভাষণ দিয়ে মীনা দেবী পুরোহিত। আমরা সবাই ভারতীয়, কাশ্মীর সে কন্যাকুমারী,
कश्मीर से कन्याकुमारी, कश्मीर से कन्याकुमारी, हमारे देश हमारे। नमस्कार। भारतीय जनता पार्टी वरिष्ठ नेता मुकुल राय जी, उपस्थित सभी सचिदा, दिनेश दा, अशोक दा, उपस्थित मंत्री बाबुल सुप्रियो जी, उपस्थित मेरे दोस्त प्रदीप दा, सुभेदु दा, इस जिला के अध्यक्ष उपस्थित विजय ओझा जी, भारतीय जनता पार्टी का सभी कार्यकर्ता बंधुओं, उपस्थित भाइयों बहनों, बहुत देर से सभा चल रही है। आप सब ने सबका बात सुना और सबकी बात सुनकर आपको एक ही बात समझ में आई है। इस बार इसलिए हिंदी में भाषण देने के लिए मुझे कहा है, तो हम सब चीज का लड़ाई का क्या करेंगे, मुंह तोड़ जवाब देंगे। जैसे आज इस मीटिंग में हुआ और हमारी जुलूस चली, हमारी सभा चली,